অলি, আমাকেও যেভাবে অ্যাটাক করেছিল আমিও মানতে পারছি না যে সে কোনো মানুষ। আমি বুঝতে পারছি আপনাদের কথায় হয়তো যুক্তি আছে, কিন্তু তবুও আমি এই অলৌকিক বিষয়টাকে ঠিক মানতে পারলাম না। হ্যাঁ, হয়তো ব্যাপারটা এমনভাবে আপনাদের সাথে ঘটেছে বলে আপনারা ভয় পাচ্ছেন, কিন্তু এসব অলীক চিন্তা। তবে প্রশ্ন হলো, যদি ডক্টর বর্মনকেই সে মারতে আসে, তাহলে না মেরে চলে গেল কেন? আর আমাকেই বা কেন অ্যাটাক করলো? তার মানে আমিও কি ওর টার্গেট? খবরের কাগজটা চোখটা রাখতেই চমকে উঠলেন ডক্টর বর্মন। আবারও শিরোনামে লাইফ লাইন নার্সিংহোম, আবারও একইভাবে একজন ডাক্তারের নৃশংস হত্যা। মনে মনে বলে উঠলেন, এটা কি সিরিয়াল কিলিং হচ্ছে? তবে কেন? ডক্টর বর্মনের স্ত্রী মৃণালিনী এসে স্বামীকে বিড়বিড় করতে দেখে বললেন, এই কি হয়েছে তোমার? তোমাকে এত টেন্স লাগছে কেন? আপন মনে তুমি কি বিড়বিড় করছো? কি হয়েছে? বর্মন বাবু পেপারটা স্ত্রীর হাতে দিলেন। খবরের শিরোনাম পড়েই মৃণালিনীর হাত থেকে পেপারটা পড়ে গেল। আবার সেটা তুলে নিয়ে পুনরায় পড়ে নিয়ে বললেন, এ কি দেখছি, এ তো মানসদার নাম লিখেছে। তার মানে উনি আর নেই। এইসব কি হচ্ছে তোমাদের নার্সিংহোমের ডাক্তারদের সাথে? আবার তো সে একইভাবে মার্ডার করেছে দেখছি, তাও আবার নার্সিংহোমের মধ্যেই মেরেছে। এ কি অদ্ভুত! ডক্টর বর্মন বললেন, মৃণু, আমি নার্সিংহোমে যাই আগে, সবটা জেনে তারপর তোমার সাথে এই নিয়ে কথা বলছি। নার্সিংহোমে যেতেই ডক্টর বর্মনকে ঘিরে ধরল মিডিয়া। একজন বলে উঠল, স্যার, এই নিয়ে নার্সিংহোমের দুজন ডক্টর মার্ডার হলো, তাও একইভাবে। শোনা যাচ্ছে নাকি এনাদের কিডনি আর হার্ট খুলে বডির পাশে রাখা ছিল। দেখুন, আগে আমি ভেতরে যাই, সবার সাথে কথা বলি, তারপর আপনাদেরকে স্টেটমেন্ট দেব। সো প্লিজ। বর্মনবাবু ভিতরে যেতেই ডক্টর মানস চক্রবর্তীর স্ত্রী আর পুত্র তার সামনে এসে দাঁড়ালো। ডক্টর বর্মন বললেন, সান্ত্বনা দেব না বৌদি, এই দুঃখ শুধু আপনার। বাবু, তোকেও বলার কোনো ভাষা নেই, তবে এবার কথা দিচ্ছি, যে এই কাজ করেছে তাকে যেভাবেই হোক খুঁজে বার করে শাস্তি দেব আমি। অমিতাভ চলে গেল এই একইভাবে, কিচ্ছু করতে পারিনি আমরা, তবে ভাবিনি যে আবারও কেউ এইভাবে। না, আর না, কিছুতেই না, এবার দোষী শাস্তি পাবেই। ডক্টর মানস চক্রবর্তীর বডিটা নার্সিংহোমের চেম্বারেই রাখা ছিল। ততক্ষণে বডির পার্টগুলো প্লাস্টিকে ভরে নিয়ে যাওয়া হয়েছে। চিৎকার করে কেঁদে উঠলেন তার স্ত্রী। কান্নায় ভেঙে পড়ল তার ছেলেও। ডক্টর বর্মন নিজের চেম্বারে এসে হতাশভাবে বসে পড়লেন টেবিলের পাশের বড় চেয়ারটায়। ভাবতে লাগলেন পরপর দুটো মার্ডার নিয়ে। মাথায় চলতে লাগলো সিরিয়াল কিলিংয়ের ব্যাপারটা, কিন্তু কিছুতেই মাথায় আসছে না কে এমন কাজ করতে পারে। তার গভীর চিন্তার মাঝেই হঠাৎ দরজায় শব্দ হলো। আসতে পারি স্যার? বর্মন সামনে তাকিয়ে যাকে দেখলেন, মনে একটু শান্তি এলো। ডক্টর সায়ন দে 6 মাস আগেই লাইফ লাইন নার্সিংহোমে জয়েন করেছে, তবে সবার সাথেই এমনভাবে মিশে যেন সম্পর্কটা 6 বছরের। আরে এসো এসো সায়ন, এসো। স্যার, এবার তো কেসটা চিন্তায় ফেলছে। অমিতাভ স্যারের মার্ডারের তদন্তই এখনো রেজাল্ট পেল না, আর তার মধ্যেই মানস স্যারের এভাবে। স্যার, একদম মানতে পারছি না স্যার। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো ওইভাবে কিডনি হার্ট এগুলো খুলে নেওয়া। বর্মন কিছু একটা বলতে যাবেন, এমন সময় ইন্সপেক্টর তুষার ঘোষ এসে বললেন, স্যার, কিছু কথা আছে আপনার সাথে। হ্যাঁ বলুন, সায়নের সামনেই বলতে পারেন, ও আমাদের খুব কাছের। ইন্সপেক্টর তার প্রশ্ন শুরু করলেন। আচ্ছা ডক্টর বর্মন, আপনার কি মনে হয় দুটো সিরিয়াল কিলিং এর কারণ কি থাকতে পারে? মানে দুজনে শিক্ষিত প্রতিষ্ঠিত ডক্টর, কোনো খারাপ রেকর্ডও তো নেই এনাদের। তবে বর্মন যেন চুপ করে কিছু একটা ভাবলেন, তারপর বললেন, কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। অমিতাভর মৃত্যুটা নাড়িয়ে দিয়েছিল আমাদের, তবে ভেবেছিলাম ওর ওপর কারোর কিছু ব্যক্তিগত আক্রোশ ছিল, তাই ওইভাবে। তবে এবার তো দেখছি বিষয়টা তা নয়, মানুষকেও একইভাবে মারা হলো। বলাই বাহুল্য, তাহলে এদের খুনি কি একজনই? এটা তো পরিষ্কার স্যার যে এটা সিরিয়াল কিলিং কেস, কারণ একইভাবে দুজনে গলা কাটা হয়েছে, তারপর হার্ট কিডনি এগুলো বের করে নিয়েছে, আর তার চেয়েও বড় প্রমাণ খুনি নিজেই রেখে গেছে। কি
আসলে সিরিয়াল কিলিং ব্যাপারটা শুধু খুন করার ধরন দেখে বোঝা যায় তা নয়, এখানে আরেকটা বিষয় থাকে। সাধারণত সিরিয়াল কিলাররা চিহ্ন রেখে যেতে পছন্দ করে, হ্যাঁ মানে বুঝিয়ে দিতে চায় যে খুনগুলো সিরিয়াল ওয়াইজই হয়েছে। ব্যতিক্রমও হয়, তবে এখানে কিলার ক্লু দিয়েছে। ডক্টর অমিতাভ আর ডক্টর মানুষ দুজনেরই গায়ে লম্বা নখের আঁচড়ের দাগ, আর এটা আরেকটা বিষয় ভাবাচ্ছে যে কেন। ডক্টর বর্মন আর ডক্টর সায়ন আশ্চর্য হয়ে সবটা শুনছিলেন। সায়ন বলল, স্যার এই সিরিয়াল কিলারকে তো তাহলে তাড়াতাড়ি ধরতেই হবে, নয় নিশ্চয়ই আবার খুন করবে। কারণ দুটো খুন করে থেমে গেলে কি সে আর সিরিয়াল কিলারের মর্যাদা পাবে? হ্যাঁ, আপনি তো এমনভাবে বললেন যেন নেক্সট কোনটা আপনি করবেন। হ্যাঁ না না, মজা করছিলাম। আপনি ঠিকই বলেছেন, সম্ভাবনা আছে আবার এভাবেই আরেকটা মার্ডারের। যাই হোক, আপনারা সবটাই আমার উপর ছেড়ে দিন। আমি এবারে আর একদমই সময় নেব না, যত তাড়াতাড়ি সম্ভব কেসটা সলভ করবো। খুনি এবার ধরা পড়বেই। আগেরবারও কিন্তু এটাই বলেছিলেন স্যার, না খুনি ধরা পড়লো, উপরন্ত আবার একটা খুন হলো। আর এই যে খুনগুলো হচ্ছে এটা কিন্তু ডাক্তার যারা প্রাণ বাঁচায় তাদের এভাবে মরতে হচ্ছে। স্যার প্লিজ এবার একটু ভাবুন, আর একজন ডাক্তারকেও যেন না মরতে হয়। এটা কিন্তু সত্যিই আপনার দায়িত্ব স্যার। আই এম ভেরি সরি। জানি সরি বলাটা হয়তো খাটে না, তবে আসলে খুনের মোটিভটা ঠিক ধরতে পারছি না তাই। যাই হোক, আমি সিকিউরিটি ইমপ্রুভ করছি নার্সিংহোমের চারিধারে, কারণ যেহেতু সিরিয়াল কিলিং আবার হয়তো একই ঘটনা ঘটতে পারে। তবে কথা দিলাম যে আর কিছু হবে না। আজকে আসছি, পোস্টমর্টেম রিপোর্টটা এলে জানাবো, আর দরকারে ফোন করবেন। ইন্সপেক্টর তুষার ঘোষ ঘর থেকে চলে গেলে সায়ন ডক্টর বর্মনকে বলল, এরা আদৌ কিছু করতে পারবে কিনা কি জানে, কি জানি আবার কি টার্গেট হতে চলেছে। কি যে করছে এরা, এক একটা করে নিষ্পাপ প্রাণ চলে যাচ্ছে, তাও আবার যাদের মানুষ ঈশ্বর রূপে পুজো করে সেই জীবনদাতা ডাক্তাররা আজ সংকটে। যাকে স্যার, আমি আপাতত ওয়ার্ড ভিজিটে গেলাম। এরপর সায়ন চলে গেল। ডক্টর বর্মন মাথায় হাত দিয়ে বসে রইলেন কিছুক্ষণ। এরপরে একজন নার্স এসে বলল, স্যার আর 10 মিনিট পরেই কিন্তু পেশেন্টরা আসতে শুরু করবে। আপনি আজ পেশেন্ট দেখবেন তো? হ্যাঁ, কেন দেখবো না, অবশ্যই দেখব। যেটা হয়েছে তার জন্য সত্যিই আমি খুব ডিস্টার্ব আছি, তবে কাজ তো করতেই হবে। তুমি সময় মতো একে একে সবাইকে পাঠিও। ডক্টর প্রকাশ বর্মন হার্ট স্পেশালিস্ট এবং লাইফলাইন নার্সিংহোমের হেড ডক্টর, যিনি নার্সিংহোমের প্রথম দিন থেকেই আছেন। নার্সিংহোমের ভালো মন্দ সবটার সাথেই ভীষণভাবে জড়িত তিনি। তাই এইভাবে পরপর দুজন ডাক্তারের মার্ডারে তিনি অত্যন্ত ভেঙে পড়েছেন। পেশেন্ট দেখার পরেই বাড়ি চলে এলেন। বাড়ি ফিরে কিছুক্ষণ একটু মেডিটেশনে বসলেন। মনটা শান্ত রাখা দরকার। সময়টা কেটে গেল প্রায় আধ ঘন্টা। তাই স্ত্রী মৃণালিনী তাকে বসে থাকতে দেখে অবাক হয়ে বললেন, কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? এই অসময়ে ধ্যান করছো? জানোই তো মৃণু কি হয়েছে। সকালে তো সবই বললাম তোমায়। মনটা একদম ভালো লাগছে না। অমিতাভ আর মানুষ যেভাবে খুন হলো, সত্যি ভাবা যায় না। পোস্টমর্টম রিপোর্টটা কি এসেছে? আচ্ছা, তাতে কি কিছু জানা গেছে? বোঝা যাচ্ছে যে এর পেছনে কি থাকতে পারে? না, এখনো রিপোর্ট আসেনি। একদিন তো সময় লাগেই, কাল জানা যাবে। তবে ওই পুলিশের ওপর আর আমার আস্থা নেই মৃণু। অমিতাভর মৃত্যুর তদন্তও কিচ্ছু এগোয়নি। এবারও কতটা এগোবে, আই হ্যাভ সো মাচ ডাউট। আর এর মধ্যেই যদি আবার একজন... ডক্টর বর্মনের কথা শেষ হওয়ার আগেই ফোনটা বেজে ওঠে। হ্যাঁ শ্রী, বলো। স্যার, আমি তো খবরেই সবটা জানলাম। নার্সিংহোম থেকে তো কেউই আমায় ইনফর্ম করেনি। এটা এটা কেন হলো স্যার? ডক্টর অমিতাভর মৃত্যুটাই এখনো ডাইজেস্ট হয়নি, আর এরই মধ্যে মানুষ স্যার। কিন্তু কিন্তু কেন স্যার? কী করেছিলেন এনারা? কেউ কেন নিরপরাধ মানুষকে এভাবে মারবে? জানি না শ্রী, আমিও এই একই প্রশ্নের বেড়াজালেই ঘিরে আছি। আর সবসময় একটা আশঙ্কা মাথায় ঘুরছে, কি জানি এবার কে টার্গেট। স্যার, এর কি মানে? টার্গেট? টার্গেট মানে এটা কি? এটা সিরিয়াল কিলিং এর কেস শ্রী। যে খুনটা করেছে তার প্যাটার্ন সেম, তাই আর একটা মার্ডার হবেই সেটা নিশ্চিত। তবে পুলিশ বলছে তারা চেষ্টা করবে যেন কিছুতেই আর একজনও মার্ডার না হয়। নার্সিংহোমকে কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে, কারণ খুনগুলো যেহেতু ওখানেই হয়েছে, তাই আবারও হয়তো... স্যার, তাহলে আমাদের ডক্টররা তো কোনোভাবেই সুরক্ষিত নয়। হ্যাঁ, হয়তো আমিও আছি লিস্টে, কে জানে। কি বলছেন স্যার? না না, আপনি কেন থাকবেন? আপনার মতো একজন সজ্জন মানুষ
তাহলে অমিতাভ আর মানস সৎ ছিল না বলছো? জানি না স্যার, কিছুই মাথায় আসছে না। তবে আমি কালই ফিরছি, আর ফিরেই জয়েন করব। তারপর সামনে বসে না হয় কথা হবে। তবে এই পুলিশের ওপর আর ভরসা হচ্ছে না। আর কেসটা যদি কোনোভাবে আপনি ডিটেকটিভকে দিতেন তাহলে হয়তো। সেটা যদি হয় খুব ভালো হয় শ্রী। তুমি কি জানো কাউকে, মানে যদি কেউ থেকে থাকে তো বলো, তার সাথে কন্ট্যাক্ট করে নেবো আমি। স্যার, আমার এক বান্ধবী আছে, ডিটেকটিভ। অনেকগুলো কেস দারুণ সলভ করেছে। তবে এখন ছুটিতে আছে কিছু কারণে। আপনি বললে আমি কথা বলতে পারি। অবশ্য যদি একজন মেয়ের ওপর ভরসা করতে পারেন তবেই এগোবেন স্যার। না না, তাতে কোনো প্রবলেম নেই। তুমিও তো মেয়ে, একজন সফল ডাক্তার। আর যারা মেয়েদের পিছিয়ে মনে করে, আমি অন্তত তেমন মানুষ নই, তা তোমার জানা উচিত শ্রী। না স্যার, সেটা না। তবুও বললাম, যেখানে পুলিশ ডিপার্টমেন্টের ওপরে ভরসা করতে পারছেন না, সেখানে একজন ফিমেল ডিটেকটিভ। ওকে স্যার, আমি আজই ফোন করে ওর সাথে কথা বলে নিচ্ছি। ওকে, তুমি ওকে সবটা বলো, শুনে কি বললো আমাকে জানিও। আচ্ছা স্যার, ছাড়লাম তাহলে। কাল আসছি, সেকেন্ড হাফে দেখা হচ্ছে। ফোনটা রাখতেই মৃণালিনী জিজ্ঞেস করলো, কি বলেছে শ্রী? অনেক কিছুই। তবে যেটা ইন্টারেস্টিং সেটা হলো একজন ফিমেল ডিটেকটিভের সন্ধান দিল, ওরই বন্ধু। দেখা যাক সে কেসটা নিতে রাজি হয় কিনা। পরের দিন ফার্স্ট হাফে ডক্টর বর্মন নার্সিংহোমে নিজের রুমে বসেছিলেন। পেশেন্ট দেখার সময়ও হয়ে গিয়েছিল প্রায়। এমন সময় একজন ভদ্রমহিলা দরজায় নক করল। আসতে পারি? আসুন। তবে আপনাকে তো ঠিক আমি অলিভিয়া চ্যাটার্জি। শ্রীমা আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আসুন প্লিজ, আসুন, বসুন। তবে ও তো কিছুই জানালো না যে আজই আপনি আসছেন। না, আসলে আমি কিছু জানাইনি। ও আমাকে কালই এই কেসটার ব্যাপারে বলল। শুনে আমি রাজি হয়ে যাই। মানে এই মিস্ট্রিটা যদি সলভ করতে পারি তবে এটা আমার কাছে অনেক বড় সাকসেস। আর নার্সিংহোমের অ্যাড্রেস তো দিয়েই ছিল, তাই ভাবলাম আজই একটু ঘুরে আসি। সরি, এভাবে না জানিয়ে আসাটা বোধহয়। না না, ঠিক আছে, আপনি এসছেন আর কেসটাও নেবেন, এ তো খুব ভালো কথা ম্যাডাম। বড় শান্তি পেলাম। আচ্ছা, ঘটনাটা সবই আমি শুনেছি, তাই সেই নিয়ে আর কিছুই জিজ্ঞাসা করছি না। আপনি সবার প্রথমে আমাকে একটু নার্সিংহোমের সব ডাক্তারদের ডিটেলসটা একবার দিন। ডিটেলস মিন্স তাদের পার্সোনাল ডিটেলসটাও কিন্তু লাগবে। আর সবার সাথে আমি একবার কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি সবাইকে বলে রাখবো যে আপনি কথা বলবেন, আর ডিটেলস আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন ম্যাডাম, যদি প্রবলেম না থাকে তো। আরে না না, প্রবলেম কেন থাকবে? ইটস মাই পার্ট অফ জব। এই নিন আমার কার্ড, এতে আমার নাম্বার, মেল আইডি সব আছে, সেভ করে নেবেন। আচ্ছা, আমি সবার আগে ডক্টর অমিতাভ সেন আর ডক্টর মানসী চক্রবর্তীর ফ্যামিলির সাথে একটু কথা বলতে চাই। ওনাদের অ্যাড্রেসটা যদি একটু দেওয়া যায়। হ্যাঁ অবশ্যই, আমি আপনার হোয়াটসঅ্যাপে সব ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই রহস্যের সমাধান করা যায়। ইয়েস ম্যাডাম, সো কাইন্ড অফ ইউ। খুব সম্ভাবনা আছে আর একটা খুন হবার। আমাদের ডাক্তাররা একেবারেই সেফ নয়। পুলিশ নিরাপত্তা দিয়েছে, তাও আমাদের নার্সিংহোমে এমনিতেই যথেষ্ট কড়া সিকিউরিটি ছিল, তারপরেও তো পরপর দুজন এভাবে। যাই হোক, আপনি যখন দায়িত্ব নিচ্ছেন আমি তখন নিশ্চিন্ত হলাম। শ্রী এমনি তো আপনার কথা বলেনি, অবশ্যই আপনি পারবেন, সেটা আমার বিশ্বাস। দেখুন, এটুকু বলতে পারি আমি আমার 100% দিয়েই চেষ্টা করব। আসি তাহলে। হোয়াটসঅ্যাপে আমাকে তাহলে সমস্ত ডিটেলসটা পাঠিয়ে দেবেন, যা যা বললাম। ব্যাস, সবটা পেলেই আমি কাজ শুরু করে দেবো। আর হ্যাঁ, আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্টও থাকবে, শোনাক। আজ ওর একটা কাজ ছিল তাই ও আসতে পারেনি। আপনি ওর নাম্বারটাও নিয়ে নিন, যে কোনো দরকারে ওকেও ফোন করতে পারেন। আমার ডান হাত বলতে পারেন। তাহলে বাঁ হাতও নিশ্চয়ই আছে ম্যাডাম। একদম একদম। আমার হাজব্যান্ড শুভ্র, ও আমাকে অনেক সাহায্য করে। যদিও ও বাড়ির বাইরেই বেশি থাকে, তবে যতটুকু সময় বাড়িতে থাকে ওর বুদ্ধি আমার অনেক কাজে লাগে। তিনি পেশায় ফরেস্ট অফিসার, তবে বুদ্ধিতে কিন্তু গোয়েন্দা। আচ্ছা, আজ তাহলে আসি। অলিভিয়া চলে যেতেই ডক্টর ভাস্কর রায় এসে রুমে নক করলেন। আসবো স্যার? আরে ভাস্কর, এসো এসো। তো কাল তো আসলে না,
এত কাণ্ড হলো আর আসলে স্যার কালকে শরীরটা সত্যি খুব খারাপ ছিল, আর মানুষটার খবরটা পেয়ে আরও খারাপ লাগছিল। স্যার আমি ভীষণ ভয় পেয়ে আছি স্যার। খালি উল্টোপাল্টা চিন্তা আসছে মাথায় আমার। যদি আমাকে এভাবে, আমিও তো নার্সিংহোমের ডক্টর স্যার। সে কি কথা? তাই বলে তোমাকে কেন? তুমি কি কিছু করেছো নাকি? না না, আমি কিছু করিনি, কিন্তু ওরাও বা কী করেছিল স্যার? ওরাও তো করেনি কিছু। কিছু তো করেই ছিল, মোটিভ ছাড়া কখনো খুন হয় না। আর তুমিও জানো তুমি কি করেছো। যাই হোক, অযথা ভয় পেও না। আর কেসটা এবার ডিটেকটিভ অলিভিয়া চ্যাটার্জির হাতে দিলাম, স্ত্রীর বন্ধু। আশা করছি ও এর সুরাহা বের করবি। অলিভিয়া রিসেপশনে জিজ্ঞাসা করে শ্রীমার রুমে চলে গেল। শ্রীমা তখনও আসেনি, খানিকক্ষণ বসে রইল সে। তারপর শ্রীমা এসে তাকে দেখেই আশ্চর্য হয়ে বলল, আরে তুই কখন এলে? আর কিছু তো জানালি না যে আজ আসবে। হ্যাঁ, চলে এলাম। আসলে আমি নিজেই এটা জানার জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি যে কে এইভাবে খুনটা করেছে, আর তার মোটিভটাই বা কী। এই ডক্টরদের ভালো মানুষের আড়ালে কোনো সত্যি লুকিয়ে নেই তো। দেখ, যত তাড়াতাড়ি এই কেসটার কাজ শুরু করব, এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে, খুনিও ধরা পড়বে, আর একটা খুন হতেও তো আটকাতে পারবো। তা যা বলেছিস, আমিও তো সেটাই ভাবছি অলি। এতদিন যাদের সাথে কাজ করছে এরা কি তাহলে কেউই ভালো মানুষ নন? অথচ অমিতাভ স্যার বা মানস স্যারের চাল চলন কথাবার্তায় কখনোই সেরকম কিছু মনেই হয়নি। আর এই নার্সিংহোমের কোনো ডাক্তারই খারাপ বলে আমি সত্যি বিশ্বাস করতে পারি না। বর্মন স্যার, ভাস্কর স্যার, দেবাশিস স্যার, মানস স্যার, এরা এরা সবাই আমার কাছে ভগবান। অনেক সময় ভগবানও কিন্তু ভুল করে শ্রী। তার মানে কি বলতে চাইছিস তুই? না, কিছুই না। এখন আমি কিছুই বলবো না। যাকে যেটা বলতে এলাম, তুই কিন্তু কাল বিকেলে আমাদের বাড়িতে যাচ্ছিস, আর কিন্তু ফোন করবো না। মনে রাখিস, কাল বিকেল 5টায় আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি পার্টি। কিরে, ভুলবি না তো? আরে না রে, ভুলবো কেন? তবে ওই সময় তো পেশেন্ট থাকে, মানে ভিজিটিং আওয়ার আর কি, তাই একটু রাত হবে রে। ওই 8টার মধ্যে চলে যাব। বেশ ডক্টর ম্যাডাম, তবে আপনি এলেই কিন্তু কেকটা কাটা হবে, এটা মাথায় রাখবেন। আর কোনো কথা শুনবো না। আসলাম। অলিভিয়া চলে গেল। শ্রীমা একটু চিন্তায় পড়ে গেল বটে। কেক কাটার আগেই ঢুকতে হবে, এটা তার কাছে একটু চাপের, কারণ পেশেন্ট যেমন থাকে তার উপর নির্ভর করছে টাইমটা। ডক্টর সায়ন এসে শ্রীমাকে চিন্তায় দেখে বলল, কি রে, এত কি ভাবছিস? ভাবছি তো অনেক কিছুই, তবে আপাতত ওলি আমায় চিন্তায় ফেললো। এই অলিটা আবার কে? কেন জানিস না? বর্মন স্যার কিছু বলেননি? ওলি আমার বন্ধু রে, আর এই নার্সিংহোমের মার্ডার কেসটা এখনও ওরই হাতে। দেখার ইচ্ছে রইল। কেমন দেখতে রে? আচ্ছা, কাল ওর অ্যানিভার্সারিতে গেলে ছবি তুলে আনবো, কেমন? সায়নের আর কিছু বলার ছিল না, দুজনেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। অলিভিয়া বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে হোয়াটসঅ্যাপ নিয়ে বসে পড়ল। ডক্টর বর্মন সব ডিটেলস পাঠিয়ে দিয়েছেন। সেই মতোই কাজের রুটিনটা সাজিয়ে নিল। সৌনককে ফোন করে বলল, শোনো, আজ বিকেলেই কাজ শুরু করতে হবে। আমি তোমাকে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে এসো। বিকেল হতেই অলিভিয়া বেরিয়ে পড়ল তদন্তের কাজে। ডক্টর অমিতাভ সেনের বাড়ির সামনে সৌনকও ঠিক টাইমে পৌঁছে গিয়েছিল। বাড়ির সামনে পৌঁছে কলিং বেল বাজাতেই অমিতাভর মেয়ে সৃজা দরজা খুলে দিল। আপনারা? আমি তো ঠিক। ডিটেকটিভ অলিভিয়া চ্যাটার্জি, বাট কল মি জাস্ট অলি। আপনার বাবার কেসটা আমিই দেখছি। ওকে ওকে, ভেতরে আসুন, বসুন। চা কফি কোনটা প্রেফার করবেন আপনারা? কফি? তবে চাও চলে। এখন আপনি যা প্রেফার করবেন সেটাই আনতে বলুন। আমি আসলে আর একটু পরে খাই, তাই ঠিক আছে কফি বলে দিচ্ছি। তাপস, 2টো কফি নিয়ে এসো। আচ্ছা বলছি যে বাবার খুনির কি কোনো নতুন ক্লু পেলেন? আমি জাস্ট কেসটা হাতে নিয়েছি ম্যাম, সো গিভ মি সাম টাইম। আর এখান থেকেই তো শুরু করলাম, কারণ আপনার বাবাই প্রথম টার্গেট ছিল। আচ্ছা, ওনার পেশেন্ট ঘরে তো আসতো নিশ্চয়ই, তাদের সাথে ওনার ব্যবহার কেমন ছিল? মানে বন্ধু, আত্মীয়, সবার সাথে আপনার বাবার সম্পর্ক কেমন ছিল? আমার বাবা অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন, তাই সবার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল বলেই জানি।
আচ্ছা আচ্ছা, তাও কোথাও কখনো কোনো ঝগড়া ঝামেলা হয়নি তো? নো ম্যাডাম, এমন কিছুই আমি জানি না। তাই তো ভেবে পাচ্ছি না যে বাবাকে কেউ কেন মারবে। যে মানুষটা একটা পিঁপড়ে মারেনি তাকে কিনা এভাবে। আপনি ঠিক জানেন তো যে ওনার কোনো নেগেটিভ হিস্ট্রি নেই? মানে কিছু তো করেছেন নিশ্চয়ই। অবশ্য যেভাবে মারা গেছেন তাতে সামান্য কিছু করেছেন বলে তো মনে হয়নি। অথবা হতে পারে উনি কিছুই করেননি, তাহলে খুনি হয়তো সাইকো। কোনো কারণ ছাড়াই হয়তো এইভাবে সিরিয়াল ওয়াইজ মারছে, অথবা এইভাবেই হয়তো প্রচারে আসতে চাইছে। প্রচারে আসতে চাইছে বলতে? ওই যে বললাম, সাইকো। আর সাইকোরা এরকম আননেসেসারি কারণেই খুন করে, যেটা হয়তো ওদের কাছে লজিক্যাল, বাট আমাদের মতো মানুষের কাছে ওটা ইললজিক্যাল। আর তাই তো আমরা ওদেরকে সাইকো বলি। এনিওয়ে, খুনটা যখন হয় আপনি কি তখন বাড়িতে ছিলেন? ইয়েস ম্যাম, আমি ওয়ার্ক ফ্রম হোম করি। তারই মাঝে হঠাৎই ফোন আসে নার্সিং হোম থেকে। আর কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল সৃজা। আই এম ভেরি সরি আপনাকে এভাবে কষ্ট দেওয়ার জন্যে, তবে তদন্তের জন্য তো এই প্রশ্নগুলো করতেই হয়। আই হোপ বুঝতে পারছেন। আর সঠিক তদন্ত হলেই তো খুনি ধরা পড়বে, আর আপনার বাবাও ন্যায় পাবেন। আচ্ছা, বাড়িতে কখনো কোনো থ্রেটিং কল এসেছিল? না, অন্তত আমার জানা নেই। ওকে, আমরা তাহলে পরে আবার আসবো দরকার হলে, আর আপনাকেও সেরকম হলে ডাকতে পারি। আই হোপ আপনি আমাদের সাহায্য করবেন। অবশ্যই ম্যাম, বাবার খুনির শাস্তি হোক এটাই চাই, আর এর জন্য আমি সব করতে পারি। সৌনক এতক্ষণ চুপ করে বসে ওদের কথা শুনছিল, এবার বলল, আচ্ছা ম্যাডাম, আপনার বাবা তো হার্টের ডাক্তার ছিলেন, রাইট? না, আর একজন সফল কার্ডিওলজিস্ট, অনেক মানুষকেই বাঁচিয়েছেন। কখনো কি কোনো ওটি করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছিলেন? মানে এনি ফেলিয়ার সিচুয়েশন? আই মিন টু সে, কোনো পেশেন্ট বাঁচেনি, এরকম হয়েছে কি কখনো? না, কখনোই কোনো ডেট হয়নি। বাবার হাতে ম্যাজিক ছিল, সব ওটি সাকসেসফুল হতো। তবে একবার একটা ঝামেলা হয়েছিল। একটা পেশেন্ট পার্টি টাকা দিতে লেট করেছিল বলে ওটিতে লেট হয়েছিল। তখন বাবার ওপরে রাগে তারা অ্যাটাকও করে। তবে নার্সিংহোমের কিছু স্টাফের চেষ্টায় আবার সব স্বাভাবিক হয়ে যায়, এমনকি ওটা সাকসেসফুল হয়। আচ্ছা বেশ, ওলি, তোমার তো কিছু প্রশ্ন নেই বললে, তাহলে আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ, চলো। অলিভিয়া যাবার আগে সৃজাকে বলল, আর হ্যাঁ, যদি কোনো নিউ ক্লু পান তাহলে প্লিজ ইনফর্ম আস। এটা আমার কার্ড, আর সৌনকের নাম্বারটাও লিখে দিয়েছি। চললাম। এরপর অলিভিয়ার সৌনক গাড়িতে যেতে যেতে আলোচনা করতে লাগলো। কি মনে হচ্ছে বলো তো সৌনক, এই অমিতাভ হোসেন কতটা সৎ ডক্টর? আর এই সততার আড়ালে কিছু কি থাকতে পারে, নাকি সত্যিই এতটা সৎ আর সাকসেসফুল? তো জানি না, উপর থেকে তো দেখে মনে হলো সবটাই ভালো। এবার ডাল মে কুছ কালা হ্যায় কি নেই, এবার সেটা তো ভেতরে ঢুকলেই জানা যাবে। ওকে, তাহলে নেক্সট আমরা মানস চক্রবর্তীর বাড়ি যাব কাল সকালেই। কি প্রবলেম নেই তো? না না, প্রবলেম হবে কেন? চলো যাই, সকালেই চলো। তাহলে 10টায় বাড়ি আসি নাকি? না না, তুমি আর একটু পরে এসো, ওই 11টা নাগাদ। একটু রান্না করব, জানোই তো কাল। ওহো সরি, একদম ভুলে গেছিলাম। তাই তো, কাল তো ম্যাডামের আবার স্পেশাল ডে। যাকে একদিনই যখন জলখাবার বানাবে ভালো করে বানাও, ছুটি নাও একদিন। না না, ছুটি নেওয়া যাবে না। সকালে ওইটুকু সময় না হয় একটু কাজ করলাম, আর শুভ্ররও তো আসতে লেট হবে বলেছে। দেখো, মেন যেটা ভয়, আমরা কিন্তু কেউ জানি না খুনির মাথায় কি চলছে, আর ওর নেক্সট টার্গেট কে বা কিভাবে তাকে মারার প্ল্যান করছে। তাই তাকে আটকাতে গেলে একটা দিনও কিন্তু ছুটি নেওয়া সম্ভব নয় সোনাক। একদম ঠিক। তাহলে সৌনক কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই অলিভিয়ার ফোনটা বেজে উঠল। ইয়েস ডক্টর বর্মন, বলুন। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। সোনাক, আমাদের এখনই একবার নার্সিংহোমে যেতে হবে, পোস্টমর্টেম রিপোর্টটা চলে এসছে। বাহ, এই তো, চলো যাই। নার্সিংহোমে ইন্সপেক্টর তুষার ঘোষ বসেছিলেন ডক্টর বর্মনেরই রুমে। অলিভিয়াকে দেখে উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা, আপনি তাহলে সেই ফিমেল ডিটেকটিভ?
আচ্ছা এনিওয়ে ম্যাডাম, এই হলো রিপোর্ট, আপনি দেখে নিন। আর যদি মনে করেন এর কপি লাগবে, জেরক্স করে নিয়ে আমাকে অরিজিনালটা একটু দিয়ে দেবেন। ওকে, নো প্রবলেম। সোনাক, এটা জেরক্স করে ওনাকে ফেরত দিয়ে দিও। না না, আপনি আগে পড়ে নিন, আমার কোনো তাড়া নেই। অলিভিয়া রিপোর্টটা ভালো করে দেখে একটু অবাকই হলো। তারপর ডক্টর বর্মনকে বলল, স্যার, এখানে তো লেখা আছে সারা গায়ে নখ দিয়ে যেভাবে আঁচড়ানো হয়েছে তাতে গায়ের মাংস উঠে এসেছিল, আর সেখান থেকেই সেপটিক হয়ে মৃত্যু। আর এখানে পরিষ্কার লেখাও আছে যে গলায় কাটা ইনজুরি, তাতে তো মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছে নখের আঘাতে। হাউ ইটস পসিবল? সৌনক বলল, আচ্ছা অলি, আমাদের মানুষদের নখে কি এত জোর থাকতে পারে যে এইভাবে কোনো মৃত্যুর কারণ হবে? মানে আমার তো ধারণাই নেই যে এরকমটা হতে পারে। অলিভিয়া ডক্টর বর্মনকে বলল, স্যার, আপনার ডক্টরের এক্সপিরিয়েন্স কি বলে? এটা কি সম্ভব? ডক্টর বর্মন খানিকটা যেন চিন্তিত হয়ে বললেন, এরকম তো শুনিনি। আর মুখে বেশি আঁচড় লাগলে ক্ষত হয়, খুব গভীর ক্ষত হলেও মৃত্যু সম্ভব নয়। আর এখানে খুনি যেভাবে নখ দিয়ে ক্ষত করেছে সেটাও কোনো মানুষের কাজ, বিশ্বাস করা কঠিন। আমাদের নখে কি এত পাওয়ার থাকে? ইন্সপেক্টর তুষার ঘোষ পাশ থেকে বললেন, এই নখ সেনক নয় স্যার, এটা খুনির নখ। সেটা আপনার মতো নিশ্চয়ই হবে না, তাই না? তবে শরীরে কোথাও কোনো অস্ত্রের আঘাত নেই, শুধু নখ দিয়ে হার্ট আর কিডনিটা বের করলো কিভাবে? নখ দিয়ে তো এটা কোনোভাবে সম্ভব নয়। সোনা, কিছু বুঝতে পারছো? অলি, এবার কিন্তু আমাদের গভীর আলোচনায় বসতে হবে। কেসটা অত্যন্ত জটিল। অলিভিয়া রিপোর্টের কয়েকটা ছবি তুলে নিয়ে ইন্সপেক্টরকে ফেরত দিয়ে দিল। থ্যাংক ইউ সো মাচ ইন্সপেক্টর ঘোষ, অ্যান্ড থ্যাংক ইউ ডক্টর বর্মন। আমরা তাহলে আজ আসি, পরে দরকার হলে নিশ্চয়ই ফোন করব। ইন্সপেক্টর, আপনার নাম্বারটা যদি একটু দেন, মেবি প্রয়োজন হতেই পারে। হ্যাঁ শিওর ম্যাডাম, ওয়াই নট। নার্সিংহোম থেকে বেরিয়ে গাড়িতে উঠেই সৌনক বলল, আচ্ছা, কেসটা কি সুপার ন্যাচারাল কিছু রিলেট করছে না? মানে দেখো, আমি এরকম বলতে চাইছি না, কিন্তু এইভাবে নখ দিয়ে কারোর বডি পার্ট বের করে ফেলা একটু আনবিলিভেবল নাকি? না না, এসব ফালতু কথা। আমরা এসব নিয়ে পরে বসবো, ব্যাপারটা ঠান্ডা মাথায় ভাবতে হবে। যথার্থই। একে তো নৃশংস খুন, তার উপর মোটিভটা যে কি কে জানে। খুনের প্যাটার্নটা এই প্রথমবার এত চিন্তায় ফেললো। আচ্ছা, নখ কেউ কতটা বড় করতে পারে? এতটা বড় কি করতে পারে কেউ? আরে, আমার তো একটুতেই ভেঙে যায়। না না, এটা সম্ভব নয়। তাছাড়া নখে এত জোর থাকে নাকি? আজটাতে গিয়েই তো ভেঙে যাবে। অন্য কোথাও একটা গন্ডগোল আছে সোনাক। আচ্ছা, কাল সকালে তাহলে চলে এসো। হ্যাঁ, 11টায় আসছি। আর কালকে সকালে রান্নার জন্য অল দ্য বেস্ট পাঠিয়ে দাও। রাত 9টা নাগাদ বাড়ি পৌঁছে চাবি খুলে ঘরে ঢুকতেই অলিভিয়া একটু চমকে গেল। ঘর অন্ধকার, অথচ ঘরের বাইরের মেইন সুইচটা অন করিয়েও ঢুকেছে, আর ভিতরে লাইটের সুইচ রোজ জ্বালিয়েই যায়। ভয়ে তাড়াতাড়ি লাইটটা জ্বালাতে যাবে, ওর হাতটা চেপে ধরল কেউ। তারপর ওকে কাছে টেনে নিয়ে বলল, কি ভয় পেলে? তুমি তো নিঃশ্বাসটা একেবারে আটকে দিলে। জানো কত ভয় পেয়ে গেছি। সরি, আমার কিন্তু দারুণ মজা লাগলো। তা তো লাগবেই। আমাকে রাগিয়ে কাঁদিয়েই তো তুমি মজা পাও, তাই না? তাই না? কিন্তু তুমি তো কাল সকালে আসবে বললে, এত বলার পরেও বললে কিছুতেই আসতে পারবে না আজকে। তাহলে কি করে এলে? ম্যাজিক। আরে 1 বছর বিয়ের বয়স হয়ে গেল, ভাবা যায়? রাত 12টা বাজলে তোমাকে কাছে পাবো না, এটা হয় বলো? অনেক কিছুই ম্যানেজ করে এসেছি। চলো এবার সেলিব্রেশনটা শুরু করা যাক। আর সবাইকে বলে দিয়েছো তো কালকে রাতে আসতে? আমাদের ফ্রেন্ড রিলেটিভ সবাই বিকেলে টাইমে চলে আসবে, আর মা বাবাও আসছেন। বাহ, দারুণ। তবে চলো একা কিছুটা সময় আনন্দ করে নিই। আচ্ছা, আমি তাহলে ডিনারে কি বানাবো? যা তুমি ভালোবেসে খাওয়াবে। আচ্ছা, নতুন কোনো কেস নিয়েছো নাকি? এখনও সেই অদিতির মার্ডার কেসটায় আটকে আছো? না গো, ওটা সলভ হয়ে গেছে। আসলে ওর প্রিয় বন্ধুই ওকে মেরেছে। ওর বন্ধুর সাকসেসটা আসলে ওর ডাইজেস্ট হয়নি,
তাই নিজের ব্যর্থতায় ভেঙে পড়ে বন্ধুর প্রতি রাগে হিংসায় একেবারে ওকে জলে ফেলে দিয়েছে। যা, তো কি করে জানলে সবটা? আরে ওসব পরে বলবো, আমি যাই, খাবারের ব্যবস্থা করি। আচ্ছা, নতুন কেসটা তো বলো। কালকে খবরের হেডলাইনটা পড়োনি? লাইফলাইন নার্সিংহোমে আবার একজন ডাক্তারের মার্ডার হয়েছে। পুলিশ দেখছে সবটা, তবে ওখানকার হেড ডক্টর আমাকে কেসটা দিলেন। বাকিটা পরে বলি, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। রাতে ডিনার করে শুভ্রকে কেসটা ডিটেলস বলল অলিভিয়া। সব শুনে শুভ্র বলল, যা মনে হচ্ছে দুটো ডাক্তারই কিছু নৃশংস কাজ করেছে, নয়তো এভাবে কেন খুন হবে? আর নখের আঁচড়ে মাংস ওঠে কি? আর বডি পার্টসও কি ওভাবে বেরিয়ে আসতে পারে? দেখা যাক, এই নিয়ে সৌনকের সাথে আলোচনায় বসতে হবে। আর শোনো না, কাল সকালে কিন্তু রান্না শেষ করে আমি একটু বেরোবো, ডক্টর মানস ঘোষের বাড়ি যাব। সৌনকও আসবে। কালকেও কাজ? আরে বাবা, বেশিক্ষণ লাগবে না, তারপর এসে সারাদিন তোমার মাথা খাবো। মাথা খাওয়াটা বড্ড মিস করি অলি। ওখানে তো একদম একা থাকি। এখন এক সপ্তাহ তুমি যত খুশি মাথা খাও, বিরক্ত হব না। আর আমার কেসেও কিন্তু আমাকে হেল্প করবে। এটা কি আর বলতে হয় ম্যাডাম? তোমার সাথে থেকে হাফ গোয়েন্দা তো হয়ে গিয়েছি, কি বলো? হ্যাঁ, তা কিছুটা তো অবশ্যই। পরের দিন সৌনককে সাথে নিয়ে ডক্টর মানসের বাড়ি গেল অলিভিয়া। স্ত্রী অনুসুয়া দরজা খুলে দিলেন। নমস্কার, আমি অলিভিয়া, আর ও সৌনক। আমরা একটু ডক্টর মানসের মার্ডারের কেসটা নিয়ে কাজ করছি। হ্যাঁ, আসুন। আপনার ছেলে কি অফিসে? হ্যাঁ, আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। আরে না না, চাটা খাবো না, একটু তাড়া আছে। আমার শুধু কয়েকটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন না। ডাক্তার ঘোষ তো একজন সফল ডাক্তার ছিলেন, তবে কখনো কি চিকিৎসা করতে গিয়ে কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল? মানে আমি বলতে চাইছি, কখনো কি ওনার চিকিৎসায় কোনো ভুল বা কারোর সাথে কোনো কারণে কোনো বিশেষ ঝামেলা, এরম কিছু কি? না, ও একেবারে অন্যরকম ছিল, একটু গম্ভীর প্রকৃতির। বেশি কথা বলতো না, যতটুকু দরকার ঠিক ততটুকুই। তবে কখনো কোনো ঝামেলায় পড়তে দেখিনি আমি। আর ডক্টর হিসেবেও কোনো ভুল ত্রুটি করেছে বলে তো জানি না। তবে হ্যাঁ, পেশেন্ট যদি দেরিতে আসতো, ও খুব রেগে যেত তখন। আচ্ছা, তাও জিজ্ঞেস করছি, যদি এমন কেউ থাকে যে ওনাকে পছন্দ করতো না, বা তার সাথে কোনো মতের অমিল থাকতো, মানে আপনি কি কাউকে সন্দেহ করেন? না, এমন কেউ তো নেই। কিছুই তো বুঝতে পারলাম না কী যে হলো, আর কেনই বা কেউ এত নির্মমভাবে ওকে মারবে। আর অমিতাভদাকে যেভাবে মেরেছিল ঠিক সেভাবে। তার মানে যদি ও কিছু অপরাধ করেই থাকে, তাহলে তো বলা যায় অমিতাভদাও তেমন কিছুই করেছিল। তাই আপনারা ওনার বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করুন। ইয়েস ম্যাডাম, আমরা ওনার বাড়ি গেছিলাম, তবে এখনও পর্যন্ত এমন কোনো ক্লু কিন্তু আমরা পাইনি যাতে খুনের মোটিভটা কী সেটা ধরা যায়। আর হ্যাঁ, সেটা পেলেই আমরা সাসপেক্টকে সেটা একটা লিস্ট রেডি করতে পারবো। এনিওয়ে, অলি, তোমার কি আর কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা যদি এখন বেরিয়ে যাই তাহলে। না, আজকে এটুকুই। ম্যাডাম, যদি দরকার পড়ে পরে আবার আসবো, আপনাদেরও কখনো ডাকতে পারি। আশা করি পূর্ণ সহযোগিতা করবেন। এটা আর বলতে, ওকে তো আর কোনোদিন ফিরে পাবো না, তবে ওর দোষী যেন শাস্তি পাক, এটুকুই চাই। ধন্যবাদ ম্যাডাম। শোনাক, চলো। গাড়িতে উঠে সৌনক বলল, না, কেসটা প্রচণ্ড গণ্ডগোলের। আর এই যে দুজন ডাক্তার, এরা কি সত্যি এত সৎ? আমি এটা বিশ্বাস করতে পারছি না। এত নির্মম মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোনো একটা ভয়ঙ্কর কারণ লুকিয়ে আছে। আমি ভাবছি এবার ডক্টর ভাস্কর রায়, দেবাশিস সরকার আর জাবেদ আহমেদের সঙ্গে একবার কথা বলবো একে একে, কারণ নেক্সট ভিকটিম তো এরাই। কারণ এরাও 25 বছর আছে ওই নার্সিংহোমে। আচ্ছা অলি, ওনাদের সিকিউরিটি দেওয়া হয়েছে তো? পুলিশ ওনাদের বাইরে করা সিকিউরিটির ব্যবস্থা করেছে, আর নার্সিংহোমেও সিকিউরিটি আছে। তবে শোনাক, আই মাস্ট সে, খুন কিন্তু এই নিরাপত্তা চাদর ভেঙেও হতে পারে। আমি জানি না আমরা নেক্সট টার্গেটকে বাঁচাতে পারবো কি না। আমি জানি এটা বলা আমার ব্যর্থতার পরিচয়, তবে একটা ক্লু পাচ্ছি না, একটা সাসপেক্টকেও ধরতে পারছি না।
আচ্ছা, আমরা ওই সিনিয়র ডক্টর ছাড়া জুনিয়র ডক্টরদের সাথেও তো কমিউনিকেট করতে পারি। আই মিন টু সে, হতেও তো পারে না কোনো ক্লু পেলাম। দুটো খুন কিন্তু মাত্র 10 দিনের গ্যাপে হয়েছে। তার মানে যদি এই প্যাটার্নটাই ফলো করা হয় তবে হাতে আছে আর 8 দিন। তবে সিনিয়র ডক্টরদের সাথেই আগে কথা বলতে হবে, দেন জুনিয়র। বেশ, তাহলে কালকে সকালে নার্সিংহোমে চলে এসো, সিনিয়র জুনিয়র সবার সাথেই কথা হবে। আচ্ছা, আমার বাড়ি এসে গেল, আমি চলি, বাই। রাতে ঠিক টাইমে চলে এসো কিন্তু। সেটা আর বলতে, কালকে যাব কবজি ডুবিয়ে খেতে, আগেই পৌঁছে যাব, টেনশন নিও না, বাই। বাড়ির বাইরে শুভ্র দাঁড়িয়েছিল, অলিকে দেখেই এগিয়ে এলো। কি ম্যাডাম, তদন্ত কত দূর? কিছুই সুরাহা হচ্ছে না। দুই ফ্যামিলির সাথে কথা বলে তো কিছুই পেলাম না। পোস্টমর্টেম রিপোর্টটাও যা এসেছে তাতে আমার এমনিই ঘুম উড়ে গেছে। এদিকে কোনো সাসপেক্টও খুঁজে পেলাম না। তা তুমি বাইরে কেন? প্রথম অ্যানিভার্সারিতে কি আর একা ভালো লাগে? যার জন্য এলাম তোমার কাছে আর কি। একা ভালো লাগছিল না ঘরে, তাই বাইরে দাঁড়িয়ে আছি, তোমার অপেক্ষা করছিলাম। আর কিছু গান শুনছিলাম, রোম্যান্টিক। সরি, কি করব বলো, শুনলে তো সব। এরকম একটা সিচুয়েশানে একটা দিনও আর বসে থাকা যাবে না। কেসটা রহস্যের, আর এখনও তো একটা ভয় কাজ করছে। জানি না কখন কি হয়। খুনি নিশ্চয়ই আমাদের ওপর নজর রাখছে। আচ্ছা, বুঝলাম। তাহলে চলো, সব ভুলে এবার লাঞ্চটা করি, খিদে পেয়েছে খুব বড্ড। আর হ্যাঁ, এখন থেকে রাত 12টা পর্যন্ত আর কাজের কথা নয়, ঠিক আছে? ইটস আওয়ার টাইম। বিকেল হতেই গেস্টরা আসতে শুরু করলো। অলিভিয়া আর শুভ্রর বাবা মা দুপুরের মধ্যেই চলে এসেছিলেন। শ্রীমা তখনও আসেনি। অলিভিয়া একটু চিন্তিত দেখে শুভ্র বলল, কি হলো অলি, এখনও কি ওই কেসটার কথাই ভাবছো? আরে না না, শ্রীটা এখনও এলো না, 7টা বেজে গেছে। তোমার বন্ধু 8টা না বাজলে আসবে না। অবশ্য ডাক্তারদের তো এটাই জীবন, কিছু করার নেই। অলির ফোনটা বেজে উঠল। হ্যাঁ বল, কোথায় তুই? না না না, তুই আসবি তারপরে আমি কেক কাটবো। কি হলো, কি বলছে? 8টা বাজবে তো? হ্যাঁ, সৌনাকও তো এখনও আসেনি। 8টার মধ্যে আই হোপ দুজনেই চলে আসবে। আর একটু ওয়েট করি। আর আমি যে ওয়েট করছি। হ্যাপি ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। দিনে দিনে আরও সুন্দর হয়ে উঠছো। এরকম হলে তো শুভ্র চ্যাটার্জির বিপদ। না জানি কে কখন ডিটেকটিভ অলির প্রেমে পড়ে যায়। সে তো পড়তেই পারে, তাতে কি? অলির মন তো পড়ে থাকে সেই ফরেস্ট অফিসারের কাছে। হ্যাপি ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি শুভ্র। অলির ফোনটা আবার বেজে ওঠে। হ্যাঁ শ্রী, বল। আরে এরকম কেন করছিস বলতো? হয়েছেটা কি বলবি? হ্যালো, হ্যাঁ শোন, এক্ষুনি কারেন্ট অফ হয়েছিল। জেনারেটর অন হতে এক মিনিট টাইম লেগেছে, তবে সেই 1 মিনিটেই যা হলো। কি হলো? আমি জেনারেটর অন হওয়ার জন্য ওয়েট করছিলাম, হঠাৎ করে পিছন থেকে দুটো হাত এসে আমার গলায় কাঁধে কামচে দিল। আমি দেখার চেষ্টা করলাম, তবে এত অন্ধকার ছিল যে। তারপর কারেন্টটা আসতেই চারিদিক তাকিয়ে দেখি কেউ নেই। এত তাড়াতাড়ি কি জানে কিভাবে কোথায় চলে গেল। ও মাই গড, তার মানে আবার একটা খুন? হোয়াট? খুনি ওই নার্সিংহোমেই আছে শ্রী, আর হয়তো এতক্ষণে মার্ডারটাও। ও মাই গড, কি বলছিস তুই? তাহলে আমাকে অ্যাটাক করলো কেন? আমি ওকে তাহলে ওর টার্গেট? হ্যালো অলি, দাঁড়া, আমার মনে হলো আমি একটা চিৎকার শুনলাম। আমি রাখছি, হ্যাঁ। শ্রীমা ফোনটা কেটে দিলে অলি মাথায় হাত দিয়ে বসে পড়ল। শুভ্র জিজ্ঞাসা করল, কি হয়েছে? আবার কি একটা মার্ডার হলো নাকি? কিছু একটা তো হয়েছে। খুনি ওই নার্সিংহোমেই আছে। আমি ইন্সপেক্টর তুষার ঘোষকে একবার ফোন করি। হ্যাঁ মিস্টার ঘোষ, আপনি এক্ষুনি লাইফলাইন নার্সিংহোমে একটু আসুন তো, আমিও যাচ্ছি। এখন নার্সিংহোমে যাবে? কি করব বলো, কি হয়েছে এটা তো জানতে হবে। ফোনে আর কতটা জানা যায়? আই এম ভেরি সরি শুভ্র, প্লিজ প্লিজ আমায় ভুল বুঝো না। আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। আরে কেকটা তো কেটে যাও। এসে কাটবো, প্লিজ প্লিজ। এখন এই টেনশন নিয়ে পারবো না, প্লিজ রাগ করো না, আমি আসছি। নার্সিংহোমে গিয়ে অলি দেখল কেমন একটা থমথমে পরিবেশ। ডক্টর বর্মন, শ্রীমা
আরও অন্যান্য ডাক্তারেরা সবাই রিসেপশনের কাজটায় দাঁড়িয়ে। অলি কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে বলুন তো? আপনারা এভাবে সবাই এখানে দাঁড়িয়ে কেন? আর ডক্টর বর্মন, আপনাকে এমন কেন দেখাচ্ছে? কি হয়েছে স্যার? শ্রী, কিছু বলবি? শ্রীমা বলল, স্যারের ওপর খুনি অ্যাটাক করেছে। সে কি? তুই তো বললি তোকে কেউ, তাহলে উনার ওপর কখন? ডক্টর বর্মন, প্লিজ আমাকে সবটা বলুন। ডক্টর বর্মন অলিভিয়াকে তার রুমে নিয়ে গেলেন, তারপর বসতে বললেন। এরপর শুরু করলেন তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আমি কাজ করছিলাম, হঠাৎই কেউ পেছন থেকে আমাকে ঝাপটে ধরলো। তারপর তার ধারালো নখ দিয়ে আমাকে খামচাতে লাগলো। এই দেখুন, এই দেখুন দাগটা। আমি যতই চেষ্টা করছি ছাড়ানোর, ততই আমাকে আষ্টে পৃষ্ঠে সে ধরে নিচ্ছে। আর তারপর গলায় আঁচড় দিতেই আমি ওর হাতটা চেপে ধরি। সে তো মানুষের হাত নয়। আমি অনেক চেষ্টা করেছি ওকে সামনে আনার, তবে হাত ছাড়িয়ে আমাকে ঠেলে দিয়ে অবশেষে সে পালিয়ে যায়। আমি তাকে আর দেখে উঠতে পারলাম না। হ্যাঁ, হ্যালো সনক, তুমি তাড়াতাড়ি লাইফ লাইনে চলে এসো তো, একবার দরকার আছে। তারপর স্যার বলুন। আর কি বলবো ম্যাডাম, শেষে আমাকেও অ্যাটাক করলো। হয়তো প্রাণেও মারতো, তবে শ্রীমা দরজায় নক করতেই ও চলে যায়। কিন্তু সেকেন্ডের মধ্যেই যেন কোথায় চলে গেল, আর কোথা দিয়ে গেল বুঝলামই না। আমি পড়ে গিয়ে উঠতে যাবো, যেই ঘুরে তাকিয়েছি ততক্ষণে চলে গেছে। শ্রীমা দরজার বাইরেই ছিল, তাই ওই দরজা দিয়ে তো যায়নি। তবে কোথায় গেল? এটা কি কম আশ্চর্যের? জানি আপনি বিশ্বাস করবেন না, তবে এ কি কোনো মানুষের কাজ হতে পারে ম্যাডাম? শ্রীমাও সেখানে ছিল, বলল, অলি, আমাকেও যেভাবে অ্যাটাক করেছিল আমিও মানতে পারছি না যে সে কোনো মানুষ। আমি বুঝতে পারছি আপনাদের কথায় হয়তো যুক্তি আছে, কিন্তু তবুও আমি এই অলৌকিক বিষয়টাকে ঠিক মানতে পারলাম না। হ্যাঁ, হয়তো ব্যাপারটা এমনভাবে আপনাদের সাথে ঘটেছে বলে আপনারা ভয় পাচ্ছেন, কিন্তু এসব অলীক চিন্তা। তবে প্রশ্ন হলো, যদি ডক্টর বর্মনকেই সে মারতে আসে, তাহলে না মেরে চলে গেল কেন? আর আমাকেই বা কেন অ্যাটাক করলো? তার মানে আমিও কি ওর টার্গেট? হতে পারে এটা আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য একটা নিউ কনসেপ্ট। এই অ্যাটাকটার পেছনে ওর অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। আচ্ছা ডক্টর বর্মন, আমি সিনিয়রদের সাথে একটু কথা বলতে চাই। তারা সবাই কিন্তু এই টার্গেট লিস্টেই আছেন। আর যেভাবে আপনাদের ওপর অ্যাটাক চলছে, তাতে তো দেখছি নার্সিংহোমের সব ডাক্তারকেই অ্যালার্ট থাকতে হবে। এনিওয়ে, ওনাদের সাথে একটু কথা বলে অ্যাপয়েন্টমেন্ট টাইমটা আমাকে একটু জানিয়ে দেবেন। এখনই বলতে পারেন ম্যাডাম। আমি বলছি ভাস্করা দেবাশিসকে, তবে জাভেদ ছুটিতে আছে, ওর সাথে ফোনে কথা বলতে পারে। ডক্টর ভাস্কর আর ডক্টর দেবাশিসের সাথে কথা বলল অলিভিয়া। সৌনক ততক্ষণে চলে এসেছে, তবে কথা বলে তেমন কিছুই ক্লু তারা পেল না। বাড়ি ফেরার সময় গাড়িতে আস্তে আস্তে সৌনক বলল, আচ্ছা অলি, তুমি কি ভূত পেতে একটুকু বিশ্বাস করো না? মানে ভেবে দেখো, শ্রীমা ডক্টর বর্মনের যে বর্ণনাটা দিলেন, এছাড়া তো ভূত প্রেত ছাড়া তো কিছুই মনে হচ্ছে না আমার। আরে দূর, যত সব ভুলভাল কথা। আজকালকার ছেলে হয়ে এসব মানো? আমি এসব একদমই মানি না। কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে, যেটা আমরা ধরতে পারছি না। এখনও জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলা বাকি শোনাক, তবে কথা বলে যে কতটুকু লাভ হবে সেটা জানি না। আমাদের এই প্রত্যেকের ডক্টরের ফ্যামিলি হিস্ট্রি আর কাজের হিস্ট্রিটা A to Z বার করতে হবে। দিন কিছু তো একটা পাওয়া যাবে। মনে আছে তো, অ্যানিভার্সারি কিন্তু একেবারে মাটি। এতক্ষণে নিশ্চয়ই গেস্টরা চলে গেছে, ওদিকে শুভ্র পথ চেয়ে বসে আছে। কি হবে? অলির কিছুই বলার ছিল না। গাড়ির একপাশের কাঁচের জানলায় তাকিয়ে রইল। সৌনককে অনেক বললেও ও আর ডিনার করতে আসতে রাজি হলো না। অলি বাড়ি যতক্ষণে ফিরল, রাত প্রায় 11:30। পার্টি ততক্ষণে শেষ। তাদের মা বাবাও বাড়ি চলে গেছেন। শুধু শুভ্র গালে হাত দিয়ে বাগানের চেয়ারটায় বসেছিল। অলি সামনে এসে বলল, শুভ্র, আই এম ভেরি সরি। আমি জানি সরি বলাটা হয়তো আমার সাজে না, তবে তুমি যেমন তোমার কাজের প্রতি দায়বদ্ধ, তেমন আমিও তো। বলো, আমার একটা জন্মদিনেও তো আমি তোমার কাছে পাই না, তেমনি আজকে অ্যানিভার্সারিতে তোমাকে পেয়েও সেলিব্রেশন হলো না। কেক কাটবে তো? এরপর দুজনে কেক কাটলো, একে অপরকে খাওয়ালো। শুভ্র বলল, সবই তো হলো, কেক কাটলাম, একসাথে ডিনার করব, এইটুকুই তো চেয়েছিলাম। আর এই জন্যই তো ছুটে এসেছি। বাকিটা না হয় অ্যাডজাস্ট করে নেব। তুমিও তো অ্যাডজাস্ট করো আমার জন্য, নাকি? অলিভিয়ার চোখে জল এলো। শুভ্র বলল, আরে
ডিটেকটিভ অলির চোখে জল, এ কি? মোছো মোছো, চলো ডিনার করব। টাইমটা দেখেছো? পেটে ইঁদুর দৌড়চ্ছে, টায়ার্ড হয়ে গেছি, চলো চলো, খিদে পাচ্ছে। তুমি এভাবেই সবসময় আমার পাশে থেকো। সে আর বলতে, না যাবো কোথায়? আর যাই হোক, কেসটা কি হলো বলবে? ওভাবে ছুটে গেলে আবার কি কোনো মার্ডার হলো নাকি? আচ্ছা, ডিনার করতে করতে শুনবো সব। হ্যাঁ, চলো চলো। পরের দিন জুনিয়র ডাক্তার সায়ন, অনিল আর শ্রীমার সাথে কথা বলল অলিভিয়া। জেরার শেষে বন্ধু শ্রীমাকে বলল, তোরা টার্গেট লিস্টে নেই এটা আমি নিশ্চিত, কারণ এই খুনগুলো হচ্ছে অতীতের কোনো ঘটনার প্রতিশোধ নিতে। তুই শিওর? দ্যাট মিন্স এরা কেউ ইনোসেন্ট না বলছিস? ভগবান বললেও আমি এটা মানব না শ্রী। আর যদি এটা সত্যি হয় তাহলে খুনি ডেফিনেটলি একটা সাইকো, অকারণেই খুন করছে, বা তার কাছে হয়তো কিছু কারণ আছে যেগুলো আমাদের কাছে অকারণ। আচ্ছা, তুই তো গত 2 বছর ধরে এদের সাথে কাজ করছিস, কখনো কিছু খারাপ দেখিসনি? ডক্টর সায়ন আর অনিল তো বললো ওরা নাকি সিনিয়র ডক্টরদের ভগবান মানে। আমি তোর কাছ থেকে জানতে চাই, তুইও কি তাই বলবি? না, ভগবান বলবো না, তবে কিছু খারাপ তো দেখিনি। তবে তুই তো দেখছি ওনাদের খারাপ প্রমাণ করেই ছাড়বি। শুধু একটা নেগেটিভ কিছু পাই, ওনাদের কেস হিস্ট্রি ঘাটলে কিছু তো পাবোই। কথার মাঝখানে ডক্টর সায়ন এসে দরজায় নক করল। আসতে পারি লেডিজ? আয় আয়, আর ওকে ওলি ম্যাডাম বলবি। আচ্ছা বেশ। তা ম্যাডাম, আমাদের সিনিয়র জুনিয়র সব ডাক্তারদেরই তো আপনি জিজ্ঞাসাবাদ করলেন, কোনো রকম ক্লু পেয়েছেন কি? না, তেমন কিছুই না। আপনাদের সিনিয়র ডাক্তাররা একটু বেশি ভালো, একটা বাজে কথাও তো কেউ বললো না। তবে প্রশ্নটা কি জানেন তো, এই এত ভালো ডাক্তার হওয়া সত্ত্বেও তারা এইভাবে কেন মার্ডার হলেন? ম্যাডাম, যদি আমার কথাই মানেন তো এ কোনো মানুষের কাজ না। ওই নখের দাগগুলো কখনোই কোনো মানুষের হতে পারে না। সরি ডক্টর সায়ন, তবে আমি এসব কথা মানতে একেবারেই নারাজ। যাই হোক, আমাকে এবার আসতে হবে। আমার অ্যাসিস্ট্যান্ট শনাক আমার জন্য অপেক্ষা করছে। ও আজকে আসতে পারেনি, তবে আমার অফিসে এতক্ষণেও পৌঁছে গেছে। অফিসে পৌঁছে সৌনকের সাথে জুনিয়র ডাক্তারদের কথোপকথনে সবটা শেয়ার করল অলি। সব শুনে সৌনক বলল, অলি, একটা দারুণ তথ্য পেয়েছি। নার্সিংহোমের সিনিয়র ডাক্তারদের লিস্টে থেকে একজন মিসিং। মানে এই ডাক্তারই 25 বছর আগে নার্সিংহোমের রুগী দেখত। আর এই 5 জন ডাক্তার খুব ভালো বন্ধুও। ডক্টর সুমিত রায়চৌধুরী। তবে তবে কি শোনাক, ওনার কাছে চলো, আর অপেক্ষা কিসের? ওনার কাছে যাওয়া তো সম্ভব নয়। উনি 20 বছর আগেই ইহলোক ত্যাগ করেছেন। ও মাই গড, ওয়েট, এটা একটা দারুণ ক্লু শোনাক। মেবি ওনার সাথে কোনো ঝামেলা থাকতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি, মানে আমি তো কনফার্ম। তবে ঝামেলাটা কি? আর তার জন্য খুনটা করবেই বা কে? দেখো, ডক্টর বর্মন আর ওই ডক্টর শ্রীমার ওপর যেভাবে অ্যাটাক হয়েছে, তাতে তো ওরা যা বলেছিল সেটাই কি তবে মানে? আরে না না, সেটা কেন হবে? আজই ডক্টর মৃত, তাই তোমার এরকম মনে হলো। ব্যাপারটা কিন্তু সেটা নাও হতে পারে। হ্যাঁ, তা হতেও পারে, কিন্তু তাই যদি হয় তাহলে কিন্তু আমরা তাকে কোনোভাবেই আটকাতে পারবো না। এই তদন্ত, এই ইনভেস্টিগেশন পুরোটা বৃথা হয়ে যাবে। বেশ, তাহলে কথা বলি, দেখা যাক কার সাথে কার কথা মেলে। তোমার কথা মতো এটা তেমন কোনো শক্তি, নাকি আমার কথা মতো এটা কোনো অলৌকিক শক্তি নয়? এক রক্ত মাংসের মানুষই তো এই কাজ করছে, তাই না? আই হোপ সো। তোমার কথাই যেন সত্যি হয়, কারণ মানুষকে তো ধরতে পারবো, আত্মাকে চাইলেও ধরতে পারবো না। অলির ফোনটা বেজে উঠল। হ্যাঁ বলুন ডক্টর বর্মন। হোয়াট? কি বলছেন? আমি আসছি। কি ব্যাপার অলি? ডক্টর জাভেদকে মার্ডার করা হয়েছে ওনার বাড়িতেই। লেটস গো। খুব অল্প সময়ের মধ্যে ডক্টর জাভেদের বাড়ি পৌঁছল সৌনক আর অলিভিয়া। ডক্টর জাভেদ খানের পরিবারে কেউই ছিলেন না। তিনি অবিবাহিত, মা বাবা অনেক আগেই মারা গেছেন, আর তিনি মা বাবার একমাত্র সন্তান। অলিভিয়ার সৌনক জাভেদের বাড়ির কর্মচারীদের জেরা করতে লাগলো। ওদের কথা মতো খুনটা কখন হয়েছে ওরা জানে না। অনেকক্ষণ ঘরের দরজা বন্ধ ছিল। ওরা ভেবেছিল উনি রেস্ট নিচ্ছেন, তাই কেউ ডিস্টার্ব করেনি। তবে অনেকটা সময় যাওয়ার পর ওদের সন্দেহ হয়। এরপর বেলা 10টার পরে দরজা ধাক্কাতে না খোলায় দরজা ভেঙে তারা ঢুকে মালিককে উদ্ধার করে।
অলিভিয়ার সৌনক দাঁড়িয়েছিল বডির পাশেই। অলিভিয়া বলল, সেই একই প্যাটার্নে মার্ডার, সারা শরীরে নখের আঁচড়ের দাগ আর গলায় একটা গভীর ক্ষত। আর অ্যাজ ইউজুয়াল হার্ট আর কিডনি খুবলে বের করে নেওয়া হচ্ছে। শোনাক, তুমি ডক্টর জাভেদের সব পার্সোনাল ডিটেলস কালেক্ট করে আমাকে জানাও। আর আমি ওদিকে ওই মিসিং ডক্টরের একটা খোঁজ নিচ্ছি। ডক্টর সুমিত রায়চৌধুরী, রাইট? ওনার ইতিহাসটা জানা খুব দরকার। আর ডক্টর বর্মনকে ফোন করে বলছি নার্সিংহোমে আরও কড়া সিকিউরিটি দিতে। আর সিকিউরিটি দিয়ে কোনো লাভ নেই। এতটা সিকিউর একটা বাড়িতে থেকেও ডক্টর জাভেদ এরকমভাবে মার্ডার হয়ে গেলেন। অলিভিয়ার কিছুই করা ছিল না, কথাটা অত্যন্ত বাস্তব। রাতে ডক্টর বর্মন অলিভিয়াকে ফোন করে বললেন, ম্যাডাম, আমরা আমাদের আরও 2 জন ডাক্তারকে স্পেশাল সিকিউরিটি দিয়েছি, তারপরেও কি ওনাদের বাঁচাতে পারবো? স্যার, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি, তবে খুনি অত্যন্ত ধূর্ত। কোনো ক্লুই আমাদের সে ধরতে দিচ্ছে না, আর নিরাপত্তাকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। আমরা আমাদের ব্যর্থতার জন্য অত্যন্ত দুঃখিত স্যার। স্যার, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, এখন কি বলা যাবে? বলুন। আচ্ছা, ডক্টর সুমিত রায়চৌধুরীর ব্যাপারে কিছু জানতে চাই। কেন? নাম মানে উনি তো কবেই, আজ এত বছর পর ওনাকে কেন দরকার পড়ছে? দরকার আছে স্যার, আমরা জানতে চাই ওনার মৃত্যু কিভাবে হয়েছিল। ওনার মৃত্যুর সাথে এই কেসটার কি কোনো সম্পর্ক আছে? থাকতেই পারে স্যার, তাই তো জিজ্ঞাসা করছি ওনার মৃত্যুর কারণটা কি ছিল। ও সুইসাইড করেছিল। সুইসাইড? কিন্তু কেন স্যার? ডিপ্রেশনে ভুগছিল, ডাক্তারের পেশা সৎভাবে না করলে এটাই স্বাভাবিক। আচ্ছা স্যার, আমি আপনার সাথে কাল একবার কথা বলবো, এখন রাখছি। ফোনটা রাখতেই অলি দেখল সৌনকের নাম্বার থেকে মিস কল এসেছে। তাড়াতাড়ি কল ব্যাক করল সে। হ্যাঁ বলো, ফোন করেছিলে দেখলাম, ওই ডক্টর বর্মনের সাথে কথা বলছিলাম। হলি, একটা ভালো খবর পেয়েছি। ডক্টর সুমিত রায়চৌধুরী যে আত্মহত্যা করেছিল এটা নিশ্চয়ই জানো, তবে কেন করেছিল, কি হয়েছিল তার সাথে, সেটা হয়তো জানো না। ডক্টর বর্মন বলছিলেন ডিপ্রেশন থেকেই নাকি। ডিপ্রেশনের কারণটা শুনবে? ডক্টর বর্মনের নামে কেস ফাইল হয়েছিল কিডনি ও হার্ট বেআইনিভাবে পাচার করার জন্য, অর্গান ট্রাফিকিং। আর এছাড়াও আরও চার্জ লেগেছিল ওই এক্সপায়ার ওষুধের ব্যবসা, সুস্থ রুগীকে ঠিক হয়ে যাওয়ার পরেও আটকে রাখা। শোনাক, তুমি কাল সকাল 10টার মধ্যে একবার অফিসে চলে এসো, সামনে বসে আলোচনা হবে। ততক্ষণ আমিও একটু ভাবি, আর তুমিও একটু ভাবো সাসপেক্ট কারা কারা হতে পারে। পরের দিন অফিসে বসে অলি আর সৌনক কেসটা নিয়ে আলোচনা করছিল। এমন সময় অলির ফোনটা বেজে উঠল। হ্যাঁ শ্রী, বল। হ্যাঁ হ্যালো, কোথায় আছিস তুই? একবার নিউজ চ্যানেলটা খুলে দেখ তো। নিউজ চ্যানেল? কেন, কি হয়েছে? আচ্ছা, আমি দেখছি। টিভিতে নিউজটা চালিয়ে অলি আর সৌনক দুজনই আশ্চর্য হয়ে শুনতে লাগলো। প্রায় একই প্যাটার্নে এই খুন, তবে কি লাইফলাইন নার্সিংহোমের মার্ডার কেসটার সাথে এর কোনো কানেকশন আছে? মানব সেবা নার্সিংহোমে ডক্টর সুবল সোম দীর্ঘদিন কাজ করেছেন। আজ ওনার মৃত্যুতে নার্সিংহোমের স্টাফরা সবাই শোকস্তব্ধ। টিভিটা বন্ধ করে অলিভিয়া বলল, আমরা কেসটাকে সলভ করতে এসেছি না মৃত্যু মিছিল দেখতে এসেছি? গড ড্যাম ইট, কি যে হচ্ছে! আমি কেসটা হাতে নেওয়ার পর থেকেই এক একটা করে খুন হয়েই যাচ্ছে, আর এভাবেই একে একে মার্ডার। তাহলে আমরা কি শুধু দেখে যাব? পুলিশ আর আমাদের মধ্যে তাহলে কোথায় তফাৎ, শোনাক? দেখো হলি, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি, বসে তো আর নেই। নিজেদের ব্যক্তিগত জীবন বাদ দিয়ে সবটা করছি। তুমিও নিজের অ্যানিভার্সারিটা পালন করলে না, শুধু কাজ আর কাজ। কাজগুলো কোনো রেজাল্ট দিচ্ছে না শোনাক, খুনের বোধহয় ভীষণ তাড়া, তাই এভাবেই। আচ্ছা, আমাদের একবার ওই মানব সেবা নার্সিংহোমে যেতে হবে। এখনই চলো তো, স্পটে গিয়ে সবটা জেনে আসি। মানব সেবা নার্সিংহোমে গিয়ে ওখানে স্টাফদের সাথে কথা বলল অলি আর সৌনক। তারপর আবার তাদের অফিসে ফিরে গেল। শোনাক, এটা তো কোনো সন্দেহই নেই যে এই দুটো নার্সিংহোমের ঘটনা একবারে রিলেটেড। খুনি কিন্তু একজনই, সে একইভাবে মারছে আর বডি পার্টসগুলোকে খুলে। আচ্ছা, ডক্টর সুবল সোম নিশ্চয়ই লাইফলাইন নার্সিংহোমের সাথে কানেক্টেড। ওনার পার্সোনাল ডিটেলসটা একবার বের করো তো, আর আমি একবার লাইফলাইনে যাব। ডক্টর বর্মনের সাথে কিছু কথা আছে। ওকে, আমি সবকটা রিপোর্ট নিয়ে তোমায় জানাচ্ছি। বাই দ্য ওয়ে, তুমি তোমার কাজটা কন্টিনিউ করো। লাইফলাইন নার্সিংহোমে গিয়ে ডক্টর বর্মনকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো অলি। স্যার, ডক্টর সুমিতের এই যে এতগুলো চার্জশিট ছিল,
তা আপনারা কি মানেন যে এগুলো সত্যি? ওকে প্রমাণ সহ ধরা হয়েছিল, সত্যি তো অবশ্যই। তাহলে উনি সুইসাইড করলেন কেন? লজ্জায় আর মুখ দেখাবার সাহস হয়নি, তাই হয়তো। এটাও তো হতে পারে যে সব দোষ মিথ্যে, উনি ইনোসেন্ট ছিলেন, তাই একজন নির্দোষ নিরপরাধ মানুষ কি করে এই অপবাদের সাথে বাঁচতেন, তাই আর কোনো উপায় হয়তো ছিল না। আচ্ছা স্যার, ওনার পরিবারে কে কে আছে? বউ, ছেলে। তবে একটা কথা বুঝতে পারছি না ম্যাডাম, সুমিতের কেসটার সাথে এই মার্ডারগুলোর কি সম্পর্ক? থাকতেই পারে। আচ্ছা, ওনার বউ ছেলের কোনো খোঁজ জানেন? না, শুনেছিলাম ও সুইসাইড করার পরে ওরা অন্য কোথাও চলে গেছে, আর আমরা কোনো খোঁজ করার প্রয়োজন বোধ করিনি। ওকে। আচ্ছা, আপনি ডক্টর সুবল সোমকে নিশ্চয়ই চেনেন? হ্যাঁ, ও আমাদের নার্সিং হোমে উইকলি একদিন পেশেন্ট দেখত, এছাড়া তেমন কোনো কানেকশন ছিল না। আর যারা যারা একে একে মার্ডার হলেন, নিশ্চয়ই তাদের সাথে ওনার ভালো বন্ধুত্ব বা যোগাযোগ ছিল। থাকতে পারে, তবে সেটা ঠিক আমি জানি না। ওকে, থ্যাংক ইউ স্যার, আমি চললাম। আর হ্যাঁ, ডক্টর সুবল সোমের সব দিকটা আমরা খতিয়ে দেখছি। কেসটা এবার কিছু ক্লু পেয়েছি স্যার, আর বেশি সময় লাগবে না। নার্সিংহোম থেকে বেরোতেই অলিভিয়া দেখল সৌনক গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আরে, তুমি এখানে চলে এলে যে? আরে গাড়িতে বসো তাড়াতাড়ি, বলছি সব। অলি গাড়িতে উঠে বসলো। সৌনক গাড়ি ড্রাইভ করতে করতে অলিকে বলল, তুমি জেনে অবাক হবে, ডক্টর সুমিত রায় চৌধুরীর একজন ছেলে আছে। ওনার মৃত্যুর পর ওনার ওয়াইফ সেই ছেলেকে দিল্লিতে পাঠিয়ে দেয়, সঙ্গে নিজেও যায় অবশ্য। তার 4 বছর পরে ওনার ওয়াইফ মালা রায় চৌধুরী মারা যায়। তারপর থেকে ওনার ছেলে সপ্তকের আর কোনো খোঁজ নেই। জানতে এটা? ডক্টর বর্মনও তাই বললেন, তবে উনি তো নাকি কিছুই জানেন না। জানেন না আবার? উনি সব জানেন অলি, আমার তো ওনাকেই সন্দেহ হয়। পয়েন্ট নোটেড। তবে অলি, ওই ধারালো নখের ব্যাপারটা শুনে আমার মনে হয়েছিল ডক্টর সুমিত, মানে ইঙ্গিত তো তাই দিচ্ছিল আর কি। ওনার আত্মার প্রতিশোধ নিতে এসেছে তাই ভাবছিলে, তাই তো? কোয়াইট ফানি। তবে ওনার ছেলের খোঁজ করতে হবে, আর এই বর্মনের ওপরে একটু নজর রাখতে হবে। রাতে বিছানায় বসে বই পড়ছিল অলিভিয়া। শুভ্র রুমে এসে বলল, অলি, এবার কিন্তু আমাকে যেতে হবে। তাই তো, 1 সপ্তাহ তো হয়েই গেছে, তা কবে যাবে? পরশুদিন। আর তার আগে জেনে যাই ওই নার্সিংহোমের কেসটার কি হলো। এই চলছে, তবে অনেকটাই এগিয়েছে, আর একটু অপেক্ষা। হ্যাঁ সোনাক, বলো। হ্যালো, আই এম সো সরি, আজকে রাতে ফোন করলাম একটু। আসলে একটা তথ্য জেনেছি যেটা না বলে থাকতে পারলাম না। ডক্টর বর্মনের সাথে লাইফলাইন নার্সিংহোমের কারোর সম্পর্ক ভালো ছিল না। যারা মার্ডার হয়েছেন এবং আরও যে 2জন ডাক্তার আছেন, এদের সবার সাথেই মনোমালিন্য ছিল, মানে রীতিমতো ঝামেলা আর কি। তবে কি নিয়ে সেটা জানতে পারিনি। আসলে আজ গিয়ে পুরনো স্টাফকে দেখতে পেলাম, একজন অনেক জোরাজুরি করতে সব উগলে দিল। অনেকবারই নাকি সামনাসামনি ঝামেলা করতে দেখেছে ওনাকে। মেবি ওনার সাথে কারোর মতের মিল ছিল না আর কি। ভেরি ইন্টারেস্টিং ইনফরমেশন সোনাক, এটা একটা দারুণ ক্লু। গ্রেট জব। ওকে, কাল অফিসে কথা হবে। গুড নাইট। ফোনটা রাখতেই শুভ্র বলল, তাহলে কি ডক্টর বর্মনই? নট রিয়েলি, বাট হতে পারে অনেক কিছুই। ওকে, উইশ তুমি তাড়াতাড়ি কেসটা সাকসেসফুলি সলভ করতে পারো। আচ্ছা, এবার কিছুক্ষণ কি আমি আমার অলিকে পেতে পারি? আরে এইটাই তো রাত, 2 দিন আছি, আর পরশুদিন চলে যাব। জানি না আবার কবে আসতে পারবো। খুব মিস করবো জানো তোমায়। আমিও। লাভ ইউ। পরের দিন সকালবেলা অফিসে গিয়ে অলিভিয়া সৌনককে বলল, আচ্ছা, তোমার কি মনে হয় ডক্টর বর্মনের পক্ষে এইভাবে মার্ডার করা কি সম্ভব? ওনাকে দেখে তো মনে হয় না, তবে বলা যায় না, হতেও পারে। তবে মোটিভটা কি সেটা ক্লিয়ার হওয়াটা খুব দরকার, কিন্তু মানে সম্পর্ক তো খারাপ ছিল, তবে কারণটা কি? মোটিভ যদি স্ট্রং হয় দেন চান্স তো আছেই। আরেকটা ব্যাপার, যদি এই দিকে ধরে নিই আমরা যে ডক্টর সুমিত ইনোসেন্ট, আর তাকে ফাঁসিয়েছিল ওই ডক্টরের দল যারা মার্ডার হচ্ছেন, তাই তার সাথে অন্যায় প্রতিশোধ সে নিচ্ছে, তাহলে তার প্রেতাত্মা। এখানে মোটিভটা স্ট্রং, বাট ইফ ডক্টর সুমিত ওয়াজ ইনোসেন্ট তবেই। আরে ধুর বাবা, তুমি আবার সেই একই কথা শুরু করলে। সৌনকের ফোনটা বেজে উঠল।
হ্যাঁ বল। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি। বলি একটা ব্যাপার, ওদের দুজনের ঘরে আর নার্সিং হোমে আমি একটা ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেছি। মানে কখন ওরা কোথায় যাবে, কি করবে, সব জানতে পারবো আমরা। তাতে কি হবে? এতে কি খুন আটকানো যাবে? না, তবে খুনিকে সেটা তো জানতে পারবো। আর খুনি রাস্তায় খুনটা করে না। আমি একটা জিনিস দেখেছি, খুনি হয় নার্সিংহোমে না হয় বাড়িতে, যে কোনো একটা জায়গায় খুন করে। ডক্টর সুমিতের আত্মাও যদি হয়, প্ল্যানটা কে করছে এটা তো জানতে পারবো, তাই না? একটা প্ল্যান আছে, শোনো। সৌনকের প্ল্যানটা বেশ ভালোই লাগলো অলিভিয়ার। বলল, আরে এ তো দারুণ প্ল্যান। আর খুনি বাঁচতে পারবে না, এবারও ধরা পড়বেই। প্ল্যান মতোই রটিয়ে দেওয়া হলো যে ডক্টর ভাস্কর রায় ট্রান্সফার হয়ে যাচ্ছেন। আর এই প্ল্যান লাকিলি কাজও করল। যেদিন বলা হলো ঠিক সেদিনই রাতেই ডক্টর রায়ের বাড়িতে তার রুমেই তাকে অ্যাটাক করা হলো। এই প্ল্যানের কথা ইন্সপেক্টর তুষার ঘোষও জানত। তার পুলিশ ফোর্স আগেই রেডি ছিল যে কোনো সিচুয়েশনের জন্য। তাই সিসিটিভিতে চোখ ছিল সৌনকের, আর অলি ছাড়াও ইন্সপেক্টর তুষার ঘোষেরও। সিসিটিভিতে খুনিকে দেখার পরেই তুষার ঘোষ অ্যালার্ট করে দেয় তার ফোর্সকে, যারা ডক্টর ভাস্করের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। তবে পুলিশ যতক্ষণে ভিতরে পৌঁছয় ততক্ষণে খুনি পালিয়ে যায়। তবে ডক্টর ভাস্কর রায় অক্ষত ছিলেন। ঘটনাস্থল থেকে একটা চশমাও পাওয়া যায়। ডক্টর ভাস্করের বাড়িতে ইন্সপেক্টর তুষার, সৌনক আর অলিভিয়া এসে উপস্থিত হয়। তারপর তারা জিজ্ঞাসাবাদ শুরু করে। অলিভিয়া প্রথমে জিজ্ঞেস করে, ডক্টর ভাস্কর, আপনি কি খুনিকে দেখেছেন? না ম্যাডাম, আমি তো ঘুমোচ্ছিলাম। তবে যখন ও পালাতে যায়, ওর জুতোর শব্দে আমার ঘুম ভেঙে যায়। তখনই দৌড়ে যাই ওকে ধরার জন্য ম্যাডাম। কিন্তু তাড়াতাড়ি চলে যাওয়ার সময়, হ্যাঁ, আমি ওকে পেছন থেকে একজন লোক দেখেছি ম্যাডাম, একজন যুবক। সৌনক বলল, আচ্ছা এই চশমাটা কি আপনাদের বাড়ির কারোর? না না, এই বাড়িতে আমি ছাড়া তো আর কেউ চশমা পরে না। অলিভিয়া চশমাটা একবার হাতে নিয়ে দেখে বলল, এই চশমাটা কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। যাই হোক, এটা আমাদের কাছে থাকুক এখন। ওকে ইন্সপেক্টর, আমরা এখন আসছি। আপনারও মনে হয় এখানে থেকে আর কোনো লাভ নেই, বরং প্রয়োজন হলে কাল আপনাকে একবার কল করব। শোনা, চলো। বাড়ি ফিরে অলিভিয়া শুধু চশমাটার কথাই ভেবে যাচ্ছিল। আর তখনই ওর মনে পড়ল চশমাটা কার চোখে দেখেছে। পরের দিন লাইফলাইন নার্সিংহোমে গিয়ে শ্রীমার সাথে দেখা করে তাকে সবটা বলল অলি। আর ঠিক তখনই তাদের রুমে ডক্টর সায়ন এলেন। বললেন, হাই লেডিস, কি ডিসকাশন হচ্ছে? হ্যাঁ, ও সরি ম্যাডাম, আপনাকে তো আবার ওভাবে বলা যাবে না। আপনার চশমা কোথায় ডক্টর সায়ন? ও আচ্ছা, ওটা তো আজকে পড়ে ভেঙে গেছে। আরে আর বলবেন না, তাড়াহুড়ো করে বেরোতে গেলে যা হয়। সত্যি কি তাই ডক্টর? ইয়েস ম্যাম। তবে এভাবে জিজ্ঞাসা কেন করছেন বলুন তো? কারণটা বোধহয় আপনি নিজেও জানেন। কাল রাত 11টার সময় আপনি কোথায় ছিলেন? কেন বাড়িতে? কি অদ্ভুত প্রশ্ন। কেন মিথ্যে বলছেন ডক্টর সপ্তক রায়চৌধুরী? এটাই তো আসল নাম আপনার। কি ঠিক বললাম তো? আপনি আমার এই নামটা জানলেন কি করে? আর তাছাড়া নামে কি প্রমাণ হয়? নাম তো চেঞ্জ হতেই পারে, ওটা আমার আগের নাম। অনেক কিছুই। এই যেমন আপনি ডক্টর সুমিত রায়চৌধুরীর ছেলে সপ্তক রায়চৌধুরী। এখানে জয়েন করার সময় নামটা চেঞ্জ করে সায়ন করে নেন, আর পাশে বসিয়ে নেন আপনার মায়ের টাইটেল দে। আর রেজিস্টারে শুধু মায়ের নামই দিয়েছেন অ্যাজ এ সিঙ্গেল মাদার। বাহ, কি বুদ্ধি আপনার! আপনি যে সুমিত রায়চৌধুরীর ছেলে, এটা কালকেই এই চশমাটা না ফেলে আসলে আর জানা হতো না। আসলে চশমা একরকম হতেই পারে, তবে ডক্টর সুমিতের ছেলের খোঁজ জানার চেষ্টায় ছিলাম আমরা। আর একদিকেই চশমাটা আপনার চোখে আমি দেখেছি, এটা মনে পড়তেই সন্দেহ শুরু হলো মনে। নার্সিংহোমে এসে তাই রেজিস্টার চেক করলাম, আর তারপর আপনাকে চশমাহীন দেখে বুঝতেই পারলাম, আর কোনো সন্দেহই রইল না। 2 এ 2 4, ওই আর কি, সবটা মিলে গেল। অলিভিয়ার ফোনটা বেজে উঠল। হ্যাঁ সোনাক, বলো। সবটাই মিলে গেছে। ওকে, তুমি চলে এসো। তবে ডক্টর সায়ন, উপস, সপ্তক, আর কিছু বলার আছে আপনার? কাল ডক্টর ভাস্করের রুমে হিডেন ক্যামেরাটা চোখে পড়তেই আমি দৌড়ে পালাতে চাই, আর সেই সময় চশমাটা পড়ে যায়। নয় আপনি সত্যি আমায় ধরতে পারতেন না ম্যাডাম, পারতেন না। এই যে এতগুলো খুন করেছি। তবে আপনি একজন ডাক্তার হয়ে এই কাজগুলো করলেন কিভাবে? এতগুলো খুন এরম নৃশংসভাবে
ভাই, আপনার বিবেকে লাগলো না? এতটা নির্মম, এতটা নিষ্ঠুর কিভাবে হলেন? আপনি যখন সবটাই বুঝতে পেরেছেন, আমার বাবাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছিল। একজন সৎ সফল ডাক্তারকে অসৎ প্রমাণ করে মিথ্যে কেসে জেলে পাঠিয়ে দিয়েছিল। ওই ডাক্তারের দল অর্গান ট্রাফিকিং এর ব্যবসা করত। এমনকি এক্সপায়ার ওষুধ পর্যন্ত রাখা হতো আমাদের মেড শপে। পেশেন্ট সুস্থ হয়ে গেলেও জোর করে আটকে রাখা, বা রুগী মরে গেলেও কোমায় আছে বলে দিনের পর দিন তার থেকে সুবিধা নেওয়া, এই সব বেআইনি ব্যবসার কথা বাবা জানতে পেরে প্রতিবাদ করে, পুলিশকে জানাবার হুমকি দেয়। তবে বাবার কিছু জানাবার সুযোগ পায়নি। তার আগেই প্ল্যান করে বাবাকে ফাঁসিয়ে দেয়। এই সব ব্যবসার টাকা পয়সা সব হিসেব বাবার কাছ থেকেই পাওয়া যায়। প্রমাণসহ বাবাকে গ্রেফতার করা হয়। নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার কোনো সুযোগই কিন্তু আমার বাবা পায়নি। একজন সৎ ভালো মানুষ কি এই অবিচার মেনে নিতে পারে ম্যাডাম? পারে না, বাবা পারেনি। তাই তো লজ্জায় ঘৃণায় জেলের সেলেই বাবা গলায় গামছা দিয়ে। বাবা আমাদের সবটাই বলেছিল, তাই আমরা সত্যিটা জানতাম কে বা কারা অপরাধী। আমার মনে শুধু একটাই কথা ছিল, কিভাবে সেই অপরাধীদের শাস্তি দেব। বাবার মৃত্যুর পর আমরা দিল্লি চলে যাই। প্রতিশোধের আগুনে চলতে থাকি আমি। তারপর মাও একদিন আরো জেদ চেপে গেল আমার। যত বড় হলাম ততই নিজের লক্ষ্য অটুট হতে থাকলো। বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, আর সেই স্বপ্ন আমার জেদে পরিণত হলো। ওদের ধ্বংস করার জন্য ওদের মতো হওয়া যেন আরো দরকার ছিল আমার। তারপরেই এই নার্সিংহোমে নাম বদলে এলাম। কেউ জানতেই পারলো না আমার আসল পরিচয়। তারপর একে একে সব কটাকে ধরে ওদের প্রাপ্য মৃত্যু দিলাম। ওরা বডি পার্টস নিয়ে ব্যবসা করতো না? সেই বডিরই অংশ আমি কেটে উপড়ে নিতে থাকলাম। দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। আমার বাবার মৃত্যু কি নির্মম ছিল না ম্যাডাম? ওদের ওই নির্মম নৃশংস মৃত্যুই তো প্রাপ্য ছিল। শুধু কাল ওই একটা ভুল করে আরো দুটো শয়তানের মৃত্যুটা প্রশ্নচিহ্নই থেকে গেল। ম্যাডাম আমাকে ওদের মারতে দিন ম্যাডাম। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে এসে আপনার কাছে ধরা দেব, নিজে এসে ধরা দেব। আই এম ভেরি সরি ডক্টর। আমি মানছি আপনার বাবার সঙ্গে যেটা হয়েছে সেটা দুঃখজনক, তবে আপনাকে আপাতত পুলিশ কাস্টাডিতে যেতে হবে। ইন্সপেক্টর তুষার ঘোষ আসছেন তার ফোর্স নিয়ে। কথার মাঝখানেই সৌনক এলো, বলল, তাহলে কেসটা সলভ তো না? মানে তাও একটা প্রশ্ন ওনাকে আর কি। হ্যাঁ অবশ্যই, তুমি জিজ্ঞেস করো তোমার যা প্রশ্ন আছে। আচ্ছা, আপনাকে শুধু আমার একটাই প্রশ্ন, আপনি নখ দিয়ে খুনটা করতেন কিভাবে? না মানে ওটা নিশ্চয়ই আসল নখ নয়। আরে একবার আমি সত্যি বিশ্বাস করেছিলাম হয়তো আপনার বাবা এসে আই সরি, মানে আপনি বলুন বিষয়টা কি, ওই নখটা আপনি কোথায় পেলেন? আপনাদের চোখে ধুলো দিতেই খুঁজতে হয়েছিল এই ভিলনীল। ওদের সারা গায়ে ক্ষত করে শেষে গলায় লম্বা করে কেটে দিলাম নলিটা, আর ওই নখের আঁচড় পড়তেই সেপটিক হয়ে যেত পুরো বডি। তারপর বুকে গর্ত করে হার্ট কিডনি এসব বার করতাম। আরও কিছু জানার আছে আপনাদের? না, আমার আর কিছু জানার নেই। এইটুকু বুঝেছি যে আপনি অত্যন্ত ডেঞ্জারাস একটা লোক। আচ্ছা গেওলি, কংগ্রেচুলেশনস, এবার আমি চলি। কিন্তু জিতটা আমার একার নয় সৌনাক, এটা টিম ওয়ার্ক। ডক্টর বর্মন ততক্ষণে এসে দাঁড়িয়েছিলেন, বললেন, আমারও মনে হতো ওদেরকে শেষ করে ফেলি। সব জেনে গিয়েও ওদের বিরুদ্ধে কোনো কেস করতে পারিনি। আমাকে হুমকি দিয়েছিল। তবে সপ্তক তুমি যা করেছো বেশ করেছো। ওদের এমন মৃত্যুই বোধহয় প্রাপ্য ছিল। তবে স্যার আমার যে আরো দুজনকে শাস্তি দেওয়া হলো না। ইন্সপেক্টর তুষার ঘোষ তার ফোর্স নিয়ে এসে ডক্টর সপ্তক রায় চৌধুরীকে গ্রেপ্তার করল।
বাড়ি এসে অনেকদিন পর অলিভিয়া তার পছন্দের একটা মুভি দেখল। তারপর সুইগি থেকে নিজের পছন্দের খাবারও অর্ডার করল। তবে সেই খাবার অর্ধেক শেষ হতে না হতেই ফোনটা বেজে উঠল আবার। হ্যাঁ শোনাক, বলো। অলি, কি হয়েছে শুনবে? কি হয়েছে? জাস্ট এই মাত্র নিউজে দেখলাম যে ডক্টর ভাস্কর আর ডক্টর দেবাশিস একইভাবে খুন হয়েছেন। কি বলছো কি? সপ্তক তো জেলে, তাহলে কি করে সম্ভব? এক্স্যাক্টলি, এইটাই তো আশ্চর্যের ব্যাপার। আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি অলি। ডিউটি অন, চলো একবার ঘুরে আসি। মার্ডার প্লেস? ডক্টর ভাস্করের বাড়ি। ডক্টর ভাস্করের বাড়িতে গিয়ে তারা প্রথমে বডি দুটো ভালো করে দেখে। বাড়ির কর্মচারীদের কাছ থেকে জানতে পারে ডক্টর দেবাশিস আর ডক্টর ভাস্কর একসাথে ডিনার করেছিলেন। তারপর ড্রিঙ্ক করছিলেন সোফায় বসে। বাড়ির কারোর আর পারমিশন ছিল না তাদের কাছে আসার। সেখানেই একসাথে দুজনের মার্ডার হয়। সেই একইভাবে তাদের নখের আঁচড়ে ক্ষতবিক্ষত করে গলা কাটা অবস্থা এবং তাদের হার্ট আর কিডনি উপড়ে ফেলা হয়েছে। অলি বলল, স্ট্রেঞ্জ, কি হলো বলো তো? সপ্তক তো জেলে, তাহলে এদেরকে কে মারলো? সপ্তক কি তাহলে আরো কাউকে ঠিক করে রেখেছে নাকি? এমন সময়ে অলির ফোনটা বেজে উঠল আবার। হ্যাঁ তুষারবাবু বলুন। হ্যাঁ আমরা এক্ষুনি আসছি। সোনাক, একবার পুলিশ স্টেশন যেতে হবে। পুলিশ স্টেশনে পৌঁছে সপ্তকের সঙ্গে কথা বলল সৌনক আর অলিভিয়া। দেখুন, সেই একই প্যাটার্নে এই খুনটাও কিন্তু হয়েছে, তাই আপনাকে সন্দেহ করাটা কি খুব অযৌক্তিক? না না, আপনাদের কথায় যুক্তি আছে, তবে মজার কথা কি জানেন তো, আমি আমার কাজের জন্য নিজের ওপর যথেষ্ট বিশ্বাসী ছিলাম। কোনোদিন ভাবিনি যে এর জন্য আবার কাউকে নিযুক্ত করতে হবে। ওই লোকগুলো না জানি কত লোকে খারাপ করেছে, ওদের এই মৃত্যুটাই প্রাপ্য ছিল। আমার অসমাপ্ত কাজ যে বা যারা করছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। হয়তো যতদিন বাঁচতাম ওদেরকে না মারার গিল্ট আজ আমি ভীষণ খুশি ম্যাডাম। আজ আমার বাবার আত্মার শান্তি হবে। অলি আর সৌনকের আর কিছুই বলার ছিল না। ওরা আবার বাড়ি ফিরে এলো। অলিভিয়ার চোখে আর ঘুম আসছিল না সেদিন। সারা রাত ছটফট করতে করতে জেগেই কেটে গেল প্রায়। ভোরের দিকে কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ হয়েছিল একটু, তবে সকাল হতেই ফোনটা বেজে উঠল। হ্যালো, কে? আমাকে আপনি চিনবেন না ম্যাডাম। আমি একজন অতি সাধারণ মানুষ, যে সুখে শান্তিতে তার পরিবারের সাথে একটু বাঁচতে চেয়েছিল। তবে ওই শয়তান ডাক্তারদের দল আমাদের পরিবারের ঘুমই কেড়ে নিল। কে বলছেন আপনি? কে বলছি এটা জানার থেকেও কি বলছি এটা জানা দরকার আপনার। অলি আর কিছুই বলল না। মেয়েটা আবার বলতে শুরু করলো। হঠাৎই সেদিন রাতে আমার মায়ের পেটে অসহ্য ব্যথা শুরু হওয়ায় ওই লাইফলাইন নার্সিংহোমে বাধ্য হয়েই ভর্তি করতে হয়েছিল। তবে ওরা বলল একটা কিডনি খারাপ, তাই রিপ্লেস করতে হবে। চেষ্টা করেছিলাম অন্য জায়গায় রেফার করার, তবে ওই দেবাশিস সরকার বলল রেফার করলে নাকি বাঁচানো যাবে না। তাই আর সাহস হলো না জোর করে নিয়ে যাবার। সামর্থ্য না থাকার পরেও সোনা গয়না সব বেচে টাকাটা জোগাড় করলাম। তবে তাতেও কম পড়ল। ওই ভাস্কর রায় অপারেশন করার পরেও মাকে ছাড়তে চাইছিল না। বিল বেড়েই চলেছিল। তারপর বুঝতে পারলাম আসল গল্প। যেদিন মায়ের আবার পেটে ব্যথা শুরু হলো, মা সুস্থ হওয়ার বদলে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল।
সেদিন জোর করে অন্য হসপিটালে নিয়ে গেলাম। সেখানে বলল মায়ের মায়ের দুটো কিডনি ড্যামেজ। বুঝতে পারলাম ওরা কোনো রিপ্লেসমেন্টই করেনি, শুধু শুধু টাকা নিয়ে গেছে। তবে তবে ওরা যে কতটা নোংরা কাজ করেছে সেটা তখন জানলাম যখন ওই হসপিটালের একজন ডাক্তার জানালো মায়ের দুটো কিডনি রিসেন্ট রিপ্লেস করা হয়েছে। অর্থাৎ একজন সুস্থ মানুষের সুস্থ ফ্রেশ দুটো কিডনি খুলে নিয়ে কারোর ড্যামেজ হয়ে যাওয়া কিডনি লাগিয়ে দেওয়া হয়েছে। মায়ের কিডনি খারাপই ছিল না, একদম ঠিক ছিল, একদম। পেটে ব্যথার কারণ হয়তো অন্য কিছু ছিল। ওরা সহজ সরল পেয়ে সুযোগ বুঝে আমাদের সর্বনাশ করে দিয়েছে। ওদের বিরুদ্ধে কেস করব ঠিক করেছিলাম, তবে তবে মা চলে গেল। তারপর আর লড়াই করার মতো মানসিকতাই ছিল না। তবে আবার ঘুরে দাঁড়ালাম লড়বো বলে, কিন্তু ওই ডাক্তারের দল আমায় হুমকি দিল চুপ করে থাকার। যদিও আমার আর কোনো পিছুটান ছিল না, তাও ছেড়ে দিলাম ওদের। কেন ছাড়লাম জানেন? কারণ একদিন নিজের হাতে মারবো বলে। তবে একজন সেই পুণ্যের কাজটা শুরু করে দিয়েছিল। তাই ভেবেছিলাম এমন নৃশংস মৃত্যুই তো ওদের চাই আমি। আমার হয়ে সেই ওদের উচিত শিক্ষা দিক। কারণ অত নির্মম মৃত্যু হয়তো আমি দিতে পারবো না। তবে ওদের মৃত্যুদাতা ধরা পড়ে গেল। তখনই ঠিক করলাম একদিকে তার অসমাপ্ত কাজটাও শেষ করব, আরেকদিকে মায়ের মৃত্যুর ন্যায্য বিচার এবার আমাকেই করতে হবে। তাই সেই এক প্যাটার্নেই দুটোকে শেষ করলাম। তবে এটাই কি শেষ বিচার? না ম্যাডাম, না। এবার যে আমাকেও মরতে হবে। তবেই তো শেষ বিচার হবে। ও হ্যাঁ, আমার নামটা বলি, অরিজিতা সেন। বিদায় নিলাম। হ্যালো, এরকম করবেন না প্লিজ। হ্যালো, আপনি কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যালো, শুনছেন? হ্যালো। ফোনটা ততক্ষণে কেটে গেছে। অলিভিয়া সৌনককে ফোন করে সবটাই জানালো। তারপর অলিভিয়ার ফোন ট্র্যাক করা হলো, লোকেশন জানা গেল। অলিভিয়ার সৌনক পুলিশ ফোর্স নিয়ে ছুটে গেল সেখানে। একটা বাড়ির নেম প্লেটে লেখা ছিল শ্যামল সেন। অলিভিয়া আন্দাজ করে বলল, আমার মনে হয় এই বাড়িটাই হবে। ওর সারনেম সেন। দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল, তাই ভেঙেই ঢুকতে হলো। তবে ভিতরে গিয়ে কোথাও কাউকে দেখা গেল না। হতাশ হয়ে পাশের সোফায় বসে পড়ল অলিভিয়া। তখনই সৌনক একটা কাগজ দিয়ে বলল, এই চিঠিটা ওই টেবিলে রাখা আছে, পড়ে দেখো তো। আপনারা আমাকে না পেয়ে বিব্রত হবেন না ম্যাডাম। আমি গঙ্গা মায়ের কোলেই ঘুমোতে চাই, তাই চললাম। এতক্ষণে হয়তো শিট, বাঁচাতে পারলাম না সোনাক। দেখো, আমাদের তো দোষ নেই। ওই চাইনি যে আমরা ওকে বাঁচাই, শুধু সত্যিটা বলে দিয়ে আমাদের কাজটা শেষ করে দিয়ে চলে গেল।
নয়তো এখনও আমরা সেই খুনের পেছনে রাতের ঘুম উড়িয়ে দৌড়াতাম। আমি ইন্সপেক্টর তুষারকে ফোন করে সবটা জানাচ্ছি। ও যদি এতক্ষণে মারা গিয়ে থাকে তাহলে ওর বডিটাও তো খোঁজার চেষ্টা করতে হবে। লেটস গো সোনাক, এখানে আর কোনো কাজ নেই আমাদের। ইন্সপেক্টর তুষার সব জানার পর গঙ্গার চারপাশে খোঁজ করে জানতে পারলেন যে একজন আখ বিক্রেতা একজন ভদ্রমহিলাকে গঙ্গায় ঝাঁপ দিতে দেখেছে। তবে অনেক খুঁজেও সেই লাশ আর উদ্ধার করা যায়নি। অলিভিয়ার সৌনক অফিসে বসেছিল হতাশ হয়ে। সৌনক বলল, আচ্ছা, আমরা এরকম স্যাড কেন? কেস তো সলভ হয়েই গেছে, দুজন খুনিই ধরা পড়েছে, আর পাপি ডাক্তারদের সঙ্গে যেটা হয়েছে ওটা ওরা ডিজার্ভ করে। হয়তো তাই, তবে মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগছে। ওর একটা ভবিষ্যৎ তো হতে পারতো, অথচ। অলিভিয়ার ফোনটা বেজে উঠল আরেকবার। হ্যালো, অলিভিয়া চ্যাটার্জি হিয়ার। কে বলছেন? হ্যাঁ বলুন। হোয়াট? ওকে ওকে, আপনি লোকেশনটা পাঠান, আমি এক্ষুনি আসছি। লেটস গো সোনাক, নিউ কেস, এক্ষুনি বেরোতে হবে।